সবাই ক্লাসটা শেয়ার করে দাও আর বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও। আমরা এক ক্লাসে পুরো চ্যাপ্টারটা শেষ করার প্ল্যান নিয়ে আসছি। যতটুকু পারি আমরা টপিকগুলো কভার করব। কি অবস্থা সবার? মন ভেঙে গেছে, আসলে মন ভেঙে গেছে, সবারই মন ভাঙছে, কষ্ট পাইছি, অনেক কষ্ট নিয়ে আজকে আমরা ক্লাস করতে আসছি। আশা করি আজকে ক্লাস করে আমাদের মনটাকে একটু সান্ত্বনা দিব। যাই হোক, হারছে ভালোই হয়েছে। হারছে যেহেতু এখন আমাদের এক্সপেকটেশনটা কমে গেছে, এখন আর এক্সপেকটেশন নিয়ে রাখবো না। এখন জিতলে আরও বেশি কষ্ট পাইতাম, পরের ম্যাচে হারলে আরও বেশি কষ্ট বাড়তো। যাই হোক, আজকে আমরা কি শেষ করব? নিউটনীয় বলবিদ্যা এক ক্লাসে শেষ করব। এখানে আরো টপিক লিখার জায়গা কই? আরো টপিক হচ্ছে জড়তার ভ্রামক, আরেকটা হচ্ছে জড়তার ভ্রামক গেল, এবং আরেকটা হচ্ছে রকেট সম্পর্কিত। যদিও বোর্ড প্রশ্নের যতগুলা সৃজনশীল আমি দেখছি সবগুলার মধ্যেই ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, সবাইকে ওয়ালাইকুম সালাম। সালাম নিলাম আমি, এটা কেটে দিই, তাহলে এখন আমাকে আর স্পষ্ট দেখা যাবে। তোমরা এটা কি শেয়ার করছো ক্লাসটা? পোলাপাইনকে জানাইতে হবে তো, পোলাপাইনকে পাস করাতে হবে না? তুমি শুধু নিজে পাস করলে হবে কিনা? আজকে দেখো, আজকে আমি যখন বলছি যে লিটনের রানের উপর অফার আছে, সাথে সাথে সবাই দোয়া শুরু করছে। সবার দোয়া কাজে লেগে লিটন আজকে 44 রান করছে এবং সে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেছে। ওইখানে যদি জেসন হোল্ডার, মানে ও 7 ফিট মনে হয়, ও না দাঁড়ায় যদি অন্য কেউ হয়তো এটা ছক্কা নিশ্চিত, মানে 50 রান ওর হয়ে যেত।
মানে এটা ব্যাড লাক বলতে পারো, কিন্তু তোমাদের সবার দোয়ায় সে 44 করে ফেলছে। তো এখন তুমিও যদি দোয়া পাইতে চাও, সবার দোয়ায় ভালো করতে চাও, তোমার এমন একটা ফ্রেন্ডকে মেনশন দাও যার এই ক্লাসটা অনেক খুব দরকার ছিল, সেই ফ্রেন্ডকে অবশ্যই মেনশন দিয়ে দিবা, যাতে সে জীবনে নিউটনীয় বলবিদ্যার কথা যদি মাথায় আসে, সে বলবে যে ওই ফ্রেন্ডটা আমাকে মেনশন দিয়েছিল, আমি ক্লাস করে কিছু শিখছিলাম। প্রত্যেকটা ক্লাসেই তোমার শিকার কিছু না কিছু আছে, তুমি যদি আগে পড়েও থাকো, আজকের ক্লাসে তুমি নতুন কিছু শিখবা। এটাই নিয়ম, জগতের নিয়ম এটা। তুমি এরপর অন্য কোনো জায়গায় পড়ো, সেখানে আরো নতুন কিছু শিখবা, এটাই হচ্ছে নিয়ম। তো আমি শুরু করতেছি। ওকে, আমি শুরু করতেছি। আমার গলা একটু ভাঙা, যাই হোক, আমার মনে করি না বাংলাদেশ হারাতে কান্না করছি। আচ্ছা যাই হোক, দেখো, জড়তা, বল, মৌলিক বল, ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ বল, আসলে ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ বল দুটোটা টপিক পড়তে হবে। ভরবেগের সংরক্ষণশীলতা, সংঘর্ষ, রাস্তার ব্যাংকিং, কেন্দ্রমুখী বল, সুতার টান, যুক্ত বস্তুর ত্বরণ, জড়তার ভ্রামক, রকেট সম্পর্কিত। উপরে প্রথমে যে টপিকগুলো লিখছি, এটা 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 এতটুকু পর্যন্ত হচ্ছে বোর্ডে সিকিউ আসছে, বারবার বোর্ডে সৃজনশীল আসছে। এরপরে যেগুলো লিখছি কপি কল, নতুন টপিক, বইয়ের ভিতর নাই, কিন্তু কনসেপ্ট থেকে দিয়ে দিতে পারে। নিউটনের গতিসূত্র সমূহের কনসেপ্ট থেকে কিন্তু কপি কলের কনসেপ্টটা আসে। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিছিল দেখছিলাম, এবং আমি সেটা সলভ করাইছিলাম। নিউটনীয় বলবিদ্যা তখন ক্লাস নিচ্ছিলাম, নিউটনীয় বলবিদ্যার ফ্রি ক্লাস নিচ্ছিলাম, তখন সলভ দিছিলাম কপি কলেরটা। সেম কপি কল আরেকটু মনে করব, জড়তার ভ্রামক, তারপর রকেট সম্পর্কিত, এগুলো থেকে আসে মোটামুটি যদি চাই দিতে পারে এই টাইপের। আচ্ছা যাই হোক, এখন আমি শুরু করতেছি। সবার আগে বিসমিল্লাহ বলে শুরু করলাম। নিউটনিয়ন মেকানিক্স, আমি বলছি আমি তোমাকে ম্যাথের কনসেপ্ট তো বুঝাবো, কিন্তু এমসিকিউ যাতে আনসার করতে পারো, এমসিকিউর জন্য টুকটাক এমসিকিউ তোমাদেরকে মুখস্থ করাই দিব, এটা আমি বলছিলাম। আচ্ছা চলো, শুরুতেই জড়তা কি? জড়তা হচ্ছে, মনে করো এটা একটা বস্তু যার ভর m, এই স্থির বস্তুটা চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, বা একে আমি গতিশীল করলাম, এখন সেটা গতিশীল অবস্থায় আছে। এই গতিশীল বস্তুটা চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকেই বলতেছি জড়তা। দেখো, স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে বলতেছি আমরা কি? জড়তা। জড়তা বা ইনারশিয়া, ইংলিশে যদি বলি ইনারশিয়া, যারা ইংলিশ মিডিয়ামের আছে ওদের জন্য ইংলিশ টার্মটাও বলবো আমি, ইনারশিয়া। জড়তা বা ইনারশিয়া কি? স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা, গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকেই বলতেছি কি? জড়তা। তার মানে জড়তা কয় প্রকার? জড়তা কয় প্রকার? জড়তা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। শুরুর দিকের টপিক নিয়ে আমি জাস্ট এই অধ্যায়টা কি নিয়ে সেটার একটু বেসিক বলে যাব। জাস্ট শুরুর দিকের কথাগুলো হচ্ছে ইন্ট্রোডাকশনমূলক কথা, যেগুলো শুনলে তুমি এই চ্যাপ্টারটা সম্পর্কে একটু ধারণা পাবা এবং এমসিকিউর জন্য তোমার হেল্প হবে। তাহলে স্থিতি জড়তা আর গতি জড়তা দুইটা উদাহরণ পাইছি। এখন আমরা কার জড়তা বেশি সেটা কেমনে বুঝবো? মনে করো আমি এখানে স্থির হয়ে দাঁড়ায় আছি, আমার পাশে এই কলমটাও স্থির হয়ে দাঁড়ায় আছে, আমি স্থিরই থাকতে চাচ্ছি, আমি স্থির আছি, স্থিরই থাকতে চাচ্ছি, কলমটা স্থির আছে, কলমটাও স্থির থাকতে চাচ্ছে। আমাকে কেউ এসে ধাক্কা দিচ্ছে, আমাকে সহজে নাড়াতে পারতেছে না, আর একটু বেশি কষ্ট করতে হচ্ছে, ধাক্কাটা একটু বেশি দিতে হচ্ছে। এর ক্ষেত্রে ধাক্কা কম দিলেই হয়ে যাচ্ছে, মানে এর জড়তা কেটে যাচ্ছে, ধাক্কা কম দিলেই জড়তা কেটে যাচ্ছে। আমার ক্ষেত্রে ধাক্কা একটু বেশি দিতে হচ্ছে, কেন? কারণ আমার ভর বেশি, তার মানে যার ভর বেশি তার জড়তা বেশি। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। যার ভর বেশি তার জড়তা বেশি।
যার ভর বেশি তার জড়তা বেশি। আরেকটা কথা লিখতে পারি, জড়তা কি দিয়ে মাপতেছি? ভর দিয়ে। যার ভর বেশি তার জড়তা বেশি, আমি বলতেছি না, তার মানে যার ভর কম তার জড়তা কম, উল্টা করে লিখলে সেটাই হয়, যার ভর কম তার জড়তা কম। আরেকটা কথা আমরা বলতে পারি যে ভরের সংজ্ঞা যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি লিখতে পারো ভর হচ্ছে জড়তার পরিমাপক। কি বলতেছি? ভর হচ্ছে জড়তার পরিমাপক। ভর হচ্ছে জড়তার পরিমাপক। জড়তা নিয়ে আমাদের এতটুকু পড়লেই চলবে, জড়তা সম্পর্কিত এতটুকু জ্ঞান থাকলেই আমাদের চলবে। আচ্ছা, মাশাআল্লাহ, অ্যাটেন্ডেন্স ভালো আছে, তাহলে ক্লাস তো অনেক লম্বা হবে, সুন্দর হবে এবং বেশি ডিটেইলড হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের 1 নাম্বার টপিক গেল, জড়তা কি। এখন বল কি? বল কি? এই যে এই বস্তুটা ছিল, এটাকে আমি স্থির রাখতে চাচ্ছি না, স্থির আছে, আমি স্থির রাখতে চাচ্ছি না, ধাক্কা দিলাম, সেটাই বল। অথবা এই বস্তুটা গতিশীল আছে, আমি ধাক্কা দিয়ে আটকাই ফেললাম, স্থির করে দিলাম, তাহলে সেটাও একটা বল, ঠিক না? আমি গতিশীল একটা বস্তুকে ধরে ফেললাম, সেটা আমি বল প্রয়োগ করে সেটাকে থামাইছি। অথবা একটা স্থির বস্তু আছে, সেটাকে আমি ধাক্কা দিছি, বল। তার মানে বলের সংজ্ঞা তুমি এভাবে দিতে পারো, বলের সংজ্ঞা, বলের সংজ্ঞা মুখস্থ করতে হয় না তো, এগুলো তুমি জাস্ট কনসেপ্ট যদি বুঝো, নিজের থেকে সুন্দর করে গুছায় বাংলা শব্দগুলো সুন্দর করে শুদ্ধ বানানে যদি লিখতে পারো, সংজ্ঞা হয়ে যায়। যেমন ধরো আমি বললাম যে বাহ্যিক কারণ, যে বাহ্যিক কারণ কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল করে বা করতে চায়। কোন স্থিতিশীল বস্তুকে গতিশীল করে বা করতে চায়। কেন বলছি করতে চায়? আমি তো বলতে পারতাম যে করতেই হবে, এরকম বলতে পারতাম না। কেন বলছি করতে চায়? মনে করো এই বোর্ডটা, আমি এই বোর্ডটাকে ধাক্কা দিতে চেষ্টা করতেছি এবং এই বোর্ডটা স্থির আছে, এই বোর্ডটা স্থির, আমি ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছি, বল প্রয়োগ করছি, অনেক জোরে বাড়ি মারছি, মনে করো অনেক জোরে বাড়ি মারছি, কিন্তু এটা কি সরছে? সরে নেই, কিন্তু আমি তো বল প্রয়োগ করছি না। আমি কি কেন বল প্রয়োগ করছি? এই স্থিতিশীল বস্তুটাকে আমি গতিশীল করার চেষ্টা করছি, সরে নেই, এটা আমার দোষ নাই, এটা লেগে আছে সেজন্য সরে নেই, কিন্তু আমি তো চেষ্টা করছি, তা আমি তো বল প্রয়োগ করছি, সেজন্য স্থিতিশীল বস্তুকে গতিশীল করে বা করতে চায়, বা অথবা লিখি, অথবা কোন কি গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে আমরা আজকে টপিক পড়ব, সাথে সাথে ম্যাথ করব, ওকে? ম্যাথ পিডিএফ থেকে করব। বস্তুর উপর ক্রিয়া করে, তাকে না বলে বস্তুটিকে বলে, স্পেসিফিক করে বলা হবে, বস্তুটিকে। আচ্ছা, গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে কি করবে? স্থির করে অথবা স্থিতিশীল করে বা করতে চায়। স্থিতিশীল করে কারো কারো প্রশ্ন হতে পারে, ভাইয়া এই সংজ্ঞাটা আমি তো বই থেকে পড়ে নিতে পারতাম, আমি কেন পড়াচ্ছি? কারণ আমি ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো বলবো ফিজিক্সের ক্ষেত্রে, তুমি যদি কনসেপ্ট না বুঝো ভালো মতো, তুমি জাস্ট মুখস্থ করে ওই ম্যাথটা পারবা, শুধু ওই টাইপের আরেকটা ম্যাথ দিলে তুমি পারবা না। ওকে, কনসেপ্ট যদি তুমি ভালো মতো না বুঝো, কনসেপ্ট বোঝানোর জন্যই আমি শুধুমাত্র বলের সংজ্ঞাটা লিখছি, আর কোনো কিছু সংজ্ঞা আজকে লিখবো না,
সেগুলো বই থেকে তোমাদের পড়ে নিতে হবে। ওয়ান শটে পাওয়ার প্লে খেলবো, শুধু মেরে মেরে খেলবো, সিঙ্গেল নিতে পারবো না। সিঙ্গেল একটা নিলাম, তাও জাস্ট স্টার্টটা গুড হওয়ার জন্য। ওকে, একটা গুড স্টার্টের জন্য সিঙ্গেল নিলাম। যাই হোক, এখন বল কয় ধরনের হইতে পারে আমি বলি। নর্মালি বল দুই প্রকার হইতে পারে, একটা হচ্ছে স্পর্শ বল, আরেকটা হচ্ছে অস্পর্শ বল। স্পর্শ আর অস্পর্শ। স্পর্শ বল কি, মনে করো তুমি কাউকে ছুঁয়ে দিছ, সে একটা কারেন্ট ফিল করছে, সেই বলটা স্পর্শ বল না। না, স্পর্শ বল হচ্ছে তুমি বস্তুকে ধাক্কা যে দিচ্ছ, তোমার সাথে বস্তুর সংস্পর্শ লাগবে, মানে তোমার টাচ হইতে হবে, টাচ ছাড়া হবে না। তুমি বস্তুকে সরাসরি মানে প্রত্যক্ষ একটা টাচ লাগবে। প্রত্যক্ষ কি লাগবে? টাচ লাগবে। যেমন ঘর্ষণ বল বলতে পারো। আমি মাটির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ঘর্ষণ বল, আমার পায়ের তলাটা মাটির সাথে লাগতেছে, তা আমি কি মাটির উপর দাঁড়ায় আউচ করে উঠতেছি বা কোনো কিছু করে উঠতেছি? না, এটা এই টাইপের বল নয়। স্পর্শ বল মানে টাচ হবে ঠিক আছে, কিন্তু কি বস্তুর সাথে সরাসরি টাচ থাকতে হবে, যে বলটা প্রয়োগ করতেছি এটা টাচ করে দিতে হবে, সেটা হচ্ছে স্পর্শ বল। আর অস্পর্শ বল কি, টাচ হওয়া যাবে না। ভাইয়া কেমনে কেমনে কেমনে? আমি বলতেছি এই বরাবর একটা চুম্বক আনো, দেখো কেমনে। টাচ হওয়া ছাড়াই টানবে, চুম্বক বলে টাচ হওয়া ছাড়াই টানবে। তোমার আর আমার মধ্যে যে আকর্ষণ বলটা, সেটাও কিন্তু টাচের দরকার হচ্ছে না। মহাকর্ষ বল টাচের দরকার হচ্ছে না। এরকম অনেক ধরনের আছে যেটা টাচের দরকার নাই। আচ্ছা, ওকে, তাহলে স্পর্শ বল আর অস্পর্শ বল আমরা বুঝলাম। কিন্তু এখানের মধ্যে আমি একটা টপিক লিখছি, দেখো দেখো আমার কোন কোন টপিকটা শেষ হয়েছে এখান থেকে দেখি। জড়তা পড়ছি, বল পড়তেছি, বল পড়তে গিয়ে স্পর্শ বল এবং অস্পর্শ বল পাইছি। এরপরের টপিকটা হচ্ছে মৌলিক বল। আমরা মৌলিক বল পড়ার পরে এরপরে যত কিছু দেখব, এরপরে যতগুলো টপিক সবগুলো ম্যাথ রিলেটেড। জাস্ট মৌলিক বল পর্যন্ত হচ্ছে এমসিকিউ রিলেটেড। তোমরা বই পড়তে গেলে মৌলিক বলের পৃষ্ঠাটাতে গিয়েই থেমে যাও। মৌলিক বলের পৃষ্ঠাটাতে গিয়ে তোমরা পড়া থামাই ফেলো, মনে হয় যে দূর এখানে কি পড়া, এত কঠিন কেন লাগতেছে। তো আমি মৌলিক বলটাকে সবসময় সহজ করে পড়ায় দিতে উৎসাহিত করি এবং পড়াইও দিই। তো এখন মৌলিক বলের টার্মটা আমি তোমাদেরকে সুন্দর করে একটা চার্ট করে পড়াবো। তোমরা সেটা যদি শিখে ফেলতে পারো, তোমাদের কাছে ওই পৃষ্ঠার পড়াগুলো ইজি লাগবে। ওকে, আচ্ছা আমি একটু চেক করি সবাই কি ক্লিয়ার দেখতেছি কিনা। কই ক্লাস কই? পেসমেকার বায়োলজি কেয়ার অফিসিয়াল গ্রুপে। গতিশীল বস্তুর গতি পরিবর্তন করে বা করতে চায়? অবশ্যই পারবা, কেন পারবা না? তুমি তোমার মতো সুবিধা মতো যেটা খুশি দিতে পারবা। ওকে, মোবাইল যে আমাদেরকে টানে ওটাও মহাকর্ষ বল। মহাবিশ্বের, শুনে রাখো আজকে থেকে জেনে রাখবা, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা মহাকর্ষ বল। তোমার কারো প্রতি আকর্ষণ আছে, সেটা আসলে মহাকর্ষ বল। এটা এতই দুর্বল যে এটা দিয়ে কোনো কাজ হয় না, সেজন্য তোমার একটু টাচ করা লাগে, স্পর্শ বলের দরকার হয়। আচ্ছা যাই হোক, এত কথাই না গিয়ে আমি ডিরেক্ট বলি যে এগুলো তো দেখলাম। হ্যাঁ, এগুলো দেখার পর একটু দেখো, এখন মৌলিক বল বলতেছি না, মহাবিশ্বের দেখো এখন কোথায় চলে যাচ্ছে। এখন ওই ছোট্ট একটা পৃথিবীতে থেকে আমি মহাবিশ্বের গাল গল্প করতেছি। মহাবিশ্বের ব্যাপারটা একটু বলি। মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে, ধুম নাকি কুন প্রসারিত হচ্ছে 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 অনেক বড় হয়ে গেছে। মহাবিশ্ব সৃষ্টি হয়েছে না? মহাবিশ্ব সৃষ্টির সময় বিজ্ঞানীরা গবেষণা করতে করতে বের করছে 4 ধরনের বল সৃষ্টি হয়েছিল, মৌলিক বল। 4 ধরনের, মৌলিকতা অনুসারে বল কয় প্রকার? 4 প্রকার। 4 ধরনের বল সৃষ্টি হয়েছে এবং বিজ্ঞানীরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই 4 ধরনের বল নিশ্চয়ই কোনো একটা বল থেকে সৃষ্টি হয়েছে এবং সেই বলটা কি সেটা আবিষ্কার করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতেছে। যাই হোক, ওরা এখনো চেষ্টা থামায় নাই, ওরা চেষ্টা যেহেতু অব্যাহত রাখছে, আমরা আপাতত মৌলিকতা অনুসারে 4 প্রকার এটা মনে রাখবো। আচ্ছা, মৌলিকতা অনুসারে বল 4 প্রকার। যথা আমি বলবো না, এখন চার্ট পড়বো, চার্ট
চলো পড়া শুরু করি। বিসমিল্লাহ। আমরা একটা এমন কঠিন চার্ট মুখস্থ করে ফেলবো যেটা করতে গিয়ে আমাদের ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা কি করে, বইয়ের ওই 2 পৃষ্ঠা পড়ে ওরে আজকে অনেক টায়ার্ড লাগতেছে, নিউটনীয় বলবিদ্যা মনে হয় বেশি কঠিন, পরে পড়বো, এই 2 পৃষ্ঠা পড়তে গিয়ে হাঁপায়ে উঠে। রিডিং পড়া তো, রিডিং পড়া বিরক্ত লাগবে, স্বাভাবিক, রিডিং পড়া বিরক্ত লাগবে। এখন রিডিং পড়া কিভাবে মজা করে পড়তে হয় আমি দেখাচ্ছি। তুমি আগে শক্তির ক্রম মনে রাখবা। কি বলতেছি? শক্তির ক্রম। শক্তির ক্রম যারা আমার পুরাতন স্টুডেন্ট ওরা কিন্তু বলে ফেলবে শক্তির ক্রমটা। শক্তির ক্রম হচ্ছে স ত দুম। শত কি? শতদুম। শতদুম বলতে বুঝাচ্ছি সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, এরপর শক্তিশালী হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, এরপর শক্তিশালী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এবং সবচেয়ে দুর্বল একদম উইক ফোর্স হচ্ছে মহাকর্ষ বল। কি বলতেছি ভালো মতো খেয়াল করবা। এটা হচ্ছে আসলে এটার নামটা লিখি, এটার নাম হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল কি? সবচেয়ে শক্তিশালী, এই জন্য গ্রেটার দেন চিহ্ন দিছি। এরপরে সবল নিউক্লিয় বল থেকে একটু কম শক্তিশালী হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। এরপরে আরেকটু কম শক্তিশালী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এবং সবচেয়ে কম শক্তিশালী কে? বা সবচেয়ে কম শক্তিশালীর উল্টা করে বলি সবচেয়ে দুর্বল। সবচেয়ে দুর্বল মহাকর্ষ বল। এমসিকিউতে আসে নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল? এই 4টা অপশনে থাকবে। মহাকর্ষ বল। নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বল? সবল নিউক্লিয় বল। ওকে, টাচ করলে সেটা মহাকর্ষ বল হবে না। মহাকর্ষ বলে টাচ দরকার নাই। ইশরাত জাহান ঝর্ণা, কি বলতেছে? তোমার মা বাবাকেও বলো যে মহাবিশ্বের যে কোনো 2টা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে মহাকর্ষ বল বলছে। তুমি আমাকে মারো ধরো, এটা জীবনও চেঞ্জ হবে না। তোমার মা বাবাকে বলো, যার মা বাবা বাকার ইচ্ছে বলতেছো, যে তুমি আমাকে মেরে ফেলো, কেটে ফেলো, কিন্তু মহাকর্ষ বলই এটা, মহাকর্ষ বল, আমি জানি না আর কিছু, এটা বলো। আচ্ছা যাই হোক, যাই হোক, এরপর দেখো দেখো এবার আমরা একটু আপেক্ষিক সবলতা দেখব। কি দেখব? আপেক্ষিক সবলতা। আপেক্ষিক সবলতা মানে কি? কার চেয়ে কে বেশি শক্তিশালী, কার চেয়ে কে বেশি শক্তিশালী। এখন তোমার পরীক্ষার প্রশ্নে 2 ভাবে আসতে পারে। তোমাকে বলতে পারে মহাকর্ষ বলের সাপেক্ষে বাকিরা কিরকম শক্তিশালী, মানে সবচেয়ে দুর্বলের সাপেক্ষে, সবচেয়ে দুর্বলের সাপেক্ষে বাকিরা কিরকম শক্তিশালী জিজ্ঞেস করবে, অথবা সবচেয়ে শক্তিশালীর সাপেক্ষে বাকিরা কিরকম শক্তিশালী জিজ্ঞেস করবে। তো আমরা দোনোভাবেই শিখব। কেমন, কিভাবে শিখব? প্রথমে শিখব মহাকর্ষ বলের সাপেক্ষে। মহাকর্ষ বলের সাপেক্ষে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল এবং তার মানকে যদি 1 গুণ ধরি, কি বলছি? 1 গুণ। মহাকর্ষ বল সে নিজে যদি 1 গুণ হয়, 1 গুণ, 1 গুণ বা 1, 1 গুণ অথবা 1 লিখো, সমস্যা নাই। 1 মহাকর্ষ বলের মান 1 গুণ বা 1 লিখো, যেটাই লিখো, তোমাকে জাস্ট বোঝানোর জন্য বলতেছি 1 গুণ। তাহলে মহাকর্ষ বলের থেকেও শক্তিশালীকে সবল নিউক্লিয় বল, এবং সেটা কত গুণ শক্তিশালী জানো? 10 টু দি পাওয়ার 41 গুণ। কত? 10 টু দি পাওয়ার 41 গুণ। সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী, সেটা মহাকর্ষ বলের কত গুণ? 10 টু দি পাওয়ার 41 গুণ। এরপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল মহাকর্ষ বলের 10 টু দি পাওয়ার 39 গুণ। 10 টু দি পাওয়ার 41 হচ্ছে সবল নিউক্লিয় বল, 10 টু দি পাওয়ার 39 হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল।
এটা থেকে 100 গুণ কম, দেখো তো এটা থেকে 100 গুণ কম, বোঝা যাচ্ছে পাওয়ার 2 কম, তো পাওয়ার 2 কম, পাওয়ার 2 কম মানে 10 স্কয়ার কম, 10 স্কয়ার কম মানে 100 গুণ কম। সবল নিউক্লিয় বল থেকে তড়িৎচুম্বকীয় বল 100 গুণ ছোট, এটা তো এখানেই বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এরপর দুর্বল নিউক্লিয় বলের মান হচ্ছে 10⁻30। কার সাপেক্ষে? মহাকর্ষ বলের সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে আমি গোল্লা দিলাম, এর সাপেক্ষে এর নিজে 1 গুণ, এর সাপেক্ষে সবল নিউক্লিয় বল 10⁻41, তড়িৎচুম্বকীয় বল 10⁻39, দুর্বল নিউক্লিয় বল 10⁻30। এবার মন বলতেছে না, এবার সবচেয়ে শক্তিশালী থেকে ওইটা কত ছোট সেটা হিসাব করি। আচ্ছা, সবচেয়ে দুর্বলটা যদি 1 হয়, সবচেয়ে শক্তিশালীটা 10⁻41, সবচেয়ে শক্তিশালীটা যদি 1 হয়, সবচেয়ে দুর্বলটা কত হবে? 10⁻41। ভাইয়া 41 বসান নাই যে, 41 বসালে তো অনেক বড় হয়ে যাচ্ছে, ছোট বসে এটা হবে না, সেজন্য মাইনাস 10⁻41। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে? 41 করতে হলে 10⁻2, 100 গুণ ছোট না, 100 গুণ ছোট, 100 গুণ ছোট মানে 1/100, 1/100, সেজন্য 10⁻2। আচ্ছা, এরপর এটা হচ্ছে 10⁻11, 1, 10⁻2, 10⁻11, 10⁻41। এটা মনে রাখবে এইভাবে। ইহান বাবা, ইহান চলে আসছিল। এটা আসিফ স্যারের বেবি, আমার এখনো বিয়ের বয়স হয় নাই, ছোট বাচ্চা আমিও দৌড়াই মাঝে মাঝে বাসার মধ্যে। ওকে, যাই হোক, দেখো দেখো দেখো, ওকে ওকে ওকে, দেখো ইহান চলে আসছিল। আচ্ছা দেখো, সবল নিউক্লিয় বল যদি 1 হয়, মহাকর্ষ বল তখন কত? 10⁻41। তাহলে আপেক্ষিক সবলতা চলে গেল। এখন পরীক্ষার হলে এমসিকিউ জিজ্ঞেস করবে কিরকম, দেখো মহাকর্ষ বলের সাপেক্ষে তড়িৎ চুম্বকীয় বলের আপেক্ষিক সবলতা কত? তুমি আগে সেট করবা কার সাপেক্ষে বলছে, যার সাপেক্ষে। দেখো মহাকর্ষ বলের সাপেক্ষে যখন 1 থাকে, তড়িৎ চুম্বকীয় বলের মান কত? তখন 10⁻39। দাগাই ফেলবা। তোমাকে জিজ্ঞেস করবে সবল নিউক্লিয় বলের সাপেক্ষে দুর্বল নিউক্লিয় বলের আপেক্ষিক সবলতা কত? সবল নিউক্লিয় বলের সাপেক্ষে মানে এটা 1, এরপর দুর্বল নিউক্লিয় বলের কত? 10⁻11। তোমাকে জিজ্ঞেস করবে সবচেয়ে শক্তিশালী বলের নাম কি? সবল নিউক্লিয় বল। তোমাকে জিজ্ঞেস করবে সবচেয়ে দুর্বল বলের নাম কি? মহাকর্ষ বল। ওকে, ইসরাত জাহান স্বর্ণা, যাই হোক, দেখো দেখো, ইসরাত জাহান বলতেছে ইহান আর ওর মধ্যে যে আকর্ষণ বল সেটা সবল নিউক্লিয় বল। এখন দেখো সবল নিউক্লিয় বল আসলে কি সেটা একটু বুঝাই। দেখো সবল নিউক্লিয় বল শব্দগুলো একটু খেয়াল করো, সবল নিউক্লিয় বল আর এটা কি দুর্বল নিউক্লিয় বল। এদের কাজগুলো একটু বলি, হ্যাঁ কাজগুলো একটু ছোট্ট করে বলি। মহাকর্ষ বলের কাজ বলতে হবে না, মহাকর্ষ বলের কাজ তোমরা সবাই জানো। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, পৃথিবী আর সূর্যের মধ্যে কোন বল? মহাকর্ষ বল। আচ্ছা, আবার সূর্য বড় বড় নক্ষত্রগুলোকে কেন্দ্র করে ঘুরতেছে, ঠিক না? ওদের মধ্যে কি বল? মহাকর্ষ বল। এরকম একজন আরেকজনের চারপাশে ঘুরতে 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 একটা গ্যালাক্সি গঠন করে। কি গঠন করে? গ্যালাক্সি গঠন করে। তাহলে মহাকর্ষ বলের কাজ কি? গ্যালাক্সি গঠন করা। কি গঠন করা? গ্যালাক্সি গঠন করা। আচ্ছা, তড়িৎ চুম্বকীয় বলের ব্যবহার হচ্ছে আলোর ক্ষেত্রে। আলোর ক্ষেত্রে তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা বলটা ব্যবহার করা হয়। আচ্ছা যাই হোক,
আমাদের মেইন কনসার্ন হচ্ছে সবচেয়ে শক্তিশালীটা, এই যে সবল নিউক্লিয় বল, এটার ব্যাপারে একটু তোমাদেরকে বুঝাই দেওয়া। সবল নিউক্লিয় বলের কাজটা কি? শব্দ আছে কি নিউক্লিয়, নিউক্লিয় মানে হচ্ছে এটা নিউক্লিয়াসের ভিতরে কাজ করবে। কিসের ভিতরে? নিউক্লিয়াসের। এটা মনে করো এটা একটা পরমাণু, হ্যাঁ, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রে থাকে কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে কে কে থাকে একটু বলো তো? নিউক্লিয়াসের ভিতর থাকে প্রোটন, নিউট্রন। একটা নিউক্লিয়াসের ভিতর কে কে থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। ক্লিয়ার? আচ্ছা, প্রোটন আর নিউট্রন থাকে আমরা জানি। এখন আমি তোমাকে বললাম এটা মনে করো একটা কোন অণু? কার্বন অণু। মনে করো কার্বন পরমাণু, জাস্ট ফর এক্সাম্পল, হ্যাঁ, কার্বন পরমাণু। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তার মানে কার্বনের এখানে নিউক্লিয়াসের মধ্যে 6টা প্রোটন থাকবে, 6টা নিউট্রন থাকবে। আমরা জানি 6টা প্রোটন 6টা নিউট্রন কার্বনের নিউক্লিয়াসের মধ্যে। আচ্ছা, তোমরা আমাকে বলবা সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, ঠিক না? আচ্ছা, প্লাস চার্জ কার কার? প্রোটনের। প্রোটন হচ্ছে প্লাস চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, নিউট্রন হচ্ছে নিউট্রাল, কোনো চার্জ নাই, ঠিক না? একটু ওয়েট করো। ওকে, আমি চলে আসলাম আবার। দেখো, প্রোটন কি? পজিটিভ চার্জ। দেখো তো, এই ছোট্ট একটা নিউক্লিয়াসের ভিতরে 6টা প্রোটন 6টা নিউট্রন থাকতেছে, ঠিক না? আমি মাইক্রোফোনটা একটু সেট আপ করি, ওয়েট। 6টা প্রোটন 6টা নিউট্রন থাকতেছে, ঠিক? 6টা প্রোটন 6টা নিউট্রন। দেখো, 6টা পজিটিভ চার্জ 6টা নিউট্রাল চার্জ। যাই হোক, তুমি চিন্তা করো এত ছোট জায়গার মধ্যে এরকম 6টা পজিটিভ চার্জ যে একসাথে আছে, এরা ধাক্কা খেয়ে বিকর্ষণ করে নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা না? নিউক্লিয়াসের অস্তিত্ব হারায় যাওয়ার কথা না? নিউক্লিয়াস ভেঙে গিয়ে পরমাণু ধ্বংস হয়ে যাওয়ার কথা না? আর পরমাণু ধ্বংস হয়ে গেলে এই মহাবিশ্ব থাকতো ছোট্ট ছোট্ট পরমাণু নিয়ে অণু, অনেকগুলো অণু নিয়ে যৌগ, অনেকগুলো যৌগ নিয়ে কি পুরো বলতে গেলে তো মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, এরকম টাইপেরই তো, এই টাইপেরই তো না? তো এখন তোমার যদি ওই পরমাণুর স্থায়িত্বই না থাকে, কেন? ওই যে প্রোটনকে ধাক্কি করবে, শিং মেরে দিবে, যা তুই পজিটিভ, তুই আমার ঘরে কি এক ঘরে এক পজিটিভের বেশি থাকতে পারবে না, ওরা আন্দোলন শুরু করে দিবে। তো এখন সেখানের মধ্যে সমঝোতা করতে আসে কে জানো? সবল নিউক্লিয় বল ভিতরে ঢুকে বলে যে প্রোটন এদিকায়, এই প্রোটন এদিকায়, দুজনের কলার ধরে এইভাবে ধরে রাখে। বাস্তবে কিভাবে ধরে রাখে? তুমি কি এঁকে দিবা নিউক্লিয়াসের ভিতরে এরকম এভাবে ধরে রাখে। এবং ওর বেশি শক্তিশালী কেন হওয়া দরকার? কারণ খুব ছোট এরিয়ার মধ্যে এই দুইটা পজিটিভ চার্জকে কোনো মতেই বিকর্ষণ করতে দিবে না, এক জায়গায় রেখে দেওয়ার জন্য অনেক শক্তি দিয়ে ধরে রাখবে। বুঝতে পারছো? তার মানে সবল নিউক্লিয় বলটা কি করে? মূলত নিউক্লিয়াসের স্থায়িত্ব প্রদান করে, নিউক্লিয়াসের স্থায়িত্ব প্রদান করে। একটু মনে রাখো, নিউক্লিয়াসের স্থায়িত্ব প্রদান কার কাজ? সবল নিউক্লিয় বলের কাজ। আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াস ভাঙনের জন্য দায়ী। বিস্তারিত এক ক্লাসে এত কিছু বলা যায় না, আমি তাও যতটুক বললে তোমরা মজা পাবা, চ্যাপ্টারটা পড়তে ইচ্ছা করবে, সেগুলো বলতেছি। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াসকে ভাঙতে সাহায্য করে, আর এ হচ্ছে নিউক্লিয়াসকে গঠনে সাহায্য করে এবং নিউক্লিয়াসের স্থায়িত্বটা প্রদান করে, স্থায়িত্ব প্রদান করে। আচ্ছা, এবার অনেক কথা তো গেল, অনেক কথা গেল, এবার কিছু ইম্পর্টেন্ট কথা। ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি জানো? বাহক কণা। বাহক কণা বা বিনিময়কৃত কণা। বাহক কণা বা বিনিময়কৃত কণা। বাহক কণা বা বিনিময়কৃত কণা বলতে কি বোঝাচ্ছে একটু সেটা বুঝার পরে আমরা ম্যাথে চলে যাব, কিন্তু সেটা বুঝার পরে আমরা ম্যাথের কনসেপ্টে যাব। আচ্ছা, বাহক কণা বা বিনিময়কৃত কণা কি? দেখো, এই যে এই কলমটা, এই কলমটা কি আমার প্রতি একটা মহাকর্ষ বল ফিল করতেছে? কই, আমি মহাকর্ষ বলটা ধরতে পারতেছি না কেন?
এটি কিভাবে আসতেছে আমার সাথে, বা আমার কাছ থেকে এর কাছে মহাকর্ষ বলটা কিভাবে যাচ্ছে? নিশ্চয়ই কোনো একটা কণার মাধ্যমে আসতেছে, যে কণাটা আমরা দেখতেছি না। তুমি বলতেছো বাতাসের মাধ্যমে, তার মানে কি বায়ুশূন্য স্থানে বা স্পেসে কি মহাকর্ষ বল কাজ করবে না? অবশ্যই করবে। তাহলে কি হচ্ছে, নিশ্চয়ই এক ধরনের একটা কণা আছে, যে কণাটা ও আমাকে ট্রান্সফার করতেছে, আমি ওকে ট্রান্সফার করতেছি এবং ফিল করতেছি, ঠিক না? আচ্ছা, যাই হোক, এবার সেই কণাগুলো এরকম প্রত্যেকটা বলের একটা একটা কণা আছে, ঠিক না? প্রত্যেকটা বলেরই এক এক ধরনের কণা আছে। এই কণাগুলোর নামগুলো আমরা কিভাবে মনে রাখবো? দেখো দেখো, লিখো মসদ মানে গমন, ত মানে ফোটন। মসদ মানে গমন, ত মানে কি? ফোটন। মসদ মানে গমন, ত মানে ফোটন। এই কমেন্টে যদি কেউ মারামারি লাগো, খুঁজে খুঁজে বের করে মিউট করা হবে, একদম খুঁজে খুঁজে বের করে মিউট এন্ড ব্লক করে দেওয়া হবে। কেউ কমেন্টে মারামারি করিও না। আচ্ছা, যাই হোক, মসদ মানে গমন, ত মানে কি? ফোটন। দেখো মসদ, ম স দ, ম স দ, ম দিয়ে কোন বলকে চিনি আমরা? কোন বলকে চিনি? ম দিয়ে মহাকর্ষ বল। স দিয়ে সবল নিউক্লিয় বল, দ দিয়ে দুর্বল নিউক্লিয় বল। আর ত দিয়ে কি চিনি? তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বল কোন কণার মাধ্যমে বিনিময় হয়? ফোটন কণা। মসদ, ম দিয়ে হচ্ছে গ, স দিয়ে হচ্ছে ম, দ দিয়ে হচ্ছে ন। তার মানে মসদ মানে গমন, মসদ মানে ম দিয়ে হচ্ছে মহাকর্ষ বল, যেটা গ্রাভিটন নামক কণা দ্বারা কি হয়? গ্রাভিটন নামক কণা দ্বারা বিনিময় হয়। তারপরে স দিয়ে হচ্ছে সবল নিউক্লিয় বল, যেটা মেসন নামক কণা দ্বারা বিনিময় হয়। এরপরে দ দিয়ে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, যেটা নিউট্রিনো নামক কণা দ্বারা কি হয়? বিনিময় হয়। আর লাস্টে ত দিয়ে তড়িৎচুম্বকীয় বল, সেটা ডিরেক্ট লিখেই দিছে ফোটন। মনে রাখার জন্য এভাবে শিখবা। মহাকর্ষ বল গ্রাভিটন, সবল নিউক্লিয় বল মেসন, দুর্বল নিউক্লিয় বল নিউট্রিনো। বইয়ে দেখবা আরেকটা বোসন। ত দিয়ে ফোটন, ত দিয়ে মানে তড়িৎচুম্বকীয় বল, ফোটন কণার মাধ্যমে বিনিময় হয়। আচ্ছা, এটা যদি মুখস্থ হয়ে যায়, আমি এটা মুছতেছি, টেকনিকটা আশা করে লিখে ফেলছো। এটা জাস্ট এই চার্টে অ্যাড করে দিলেই হয়ে যাবে। সবল নিউক্লিয় বল, মসদ মানে গমন, সতে ম ছিল মেসন। তড়িৎচুম্বকীয় বল ফোটন, দুর্বল নিউক্লিয় বল নিউট্রিনো। এটা গ্রাভিটন। ওকে, আচ্ছা, এবার আমি তোমাকে কি বললাম? বিজ্ঞানীরা প্রতিনিয়ত চেষ্টা করতেছে এই চারটা বল, এগুলো তো মৌলিক বল, দুনিয়াতে বা মহাবিশ্বে যতগুলো বল আছে সবগুলো এই চারটা বল থেকেই আসছে। এটা এই জন্যই এগুলোকে মৌলিক বল বলতেছে। বাকি যা পাবা সেগুলো যৌগিক বা এগুলা থেকে আসছে, হয় এগুলা হবে না হলে এগুলা থেকে আসছে। আচ্ছা, সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল। আচ্ছা, এখানের মধ্যে কি কথাটা আসতেছে একটু খেয়াল করিও তো। এখান থেকে আমি বললাম বিজ্ঞানীরা প্রতিনিয়ত চেষ্টা করতেছে এই চারটা বলকে একটা বল বানাইতে, মানে এটা আরেকটা বল থেকে আসছে সেটা চিন্তা করতে। ওরা এখনো মিলাইতে পারতেছে না, সম্পর্ক খুঁজতেছে। সম্পর্ক খুঁজতে খুঁজতে ওরা দুইটা বলের মধ্যে সম্পর্ক বের করছে। দেখো, আব্দুস সালাম ওয়াইনবার্গ, গ্লসো, এই তিনজন বিজ্ঞানী নিরলস পরিশ্রমে
তারা দ্বৈত বলের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। উমা, দ্বৈত বল মানে কি? দ্বৈত বল মানে হচ্ছে দ দিয়ে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, আরেকটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয়। বেচারারা এত চেষ্টা করে এই দুইটা বলের মধ্যে সম্পর্ক স্থাপন করছে এবং এই সম্পর্কটার নাম সালাম ওয়াইনবার্গ তত্ত্ব নামে পরিচিত। বেচারা গ্লসো ছাগলের 3 নম্বর বাচ্চা, তাকে এই সম্মানটা দেয় নাই কেন আমি আদৌ জানি না। সালাম ওয়াইনবার্গ তত্ত্ব নামে পরিচিত, কিন্তু বের করছিল এই 3 জন মিলেই। কিন্তু তত্ত্বটার নাম কি? সালাম ওয়াইনবার্গ তত্ত্ব। সালাম ওয়াইনবার্গ তত্ত্ব বলতে কি বোঝায় 2 নম্বরের জন্য চলে আসবে। ওকে, আমরা ম্যাথে যাব এখন, মজা লাগতেছে। এখন ম্যাথে যাব। ম্যাথে যাওয়ার আগে ঘর্ষণের টপিকটা একটু বুঝবো। ঘর্ষণ মানে কি? ঘষাঘষি। ঘর্ষণ মানে কি? ঘষাঘষি। কিসের সাথে কিসের ঘষাঘষি? তলের সাথে, কোন একটা তলের সাথে কোন একটা বস্তুর ঘষাঘষি, ঠিক না? আচ্ছা দেখো, এখন আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ বল। এরপর আমরা ভরবেগের সংরক্ষণশীলতাতে যাব। যারা আমার আগের ক্লাস করছিল নিউটনীয় বলবিদ্যা, তাদের এগুলো নাকি নোট করা আছে। আচ্ছা যাই হোক, কিন্তু এখন যে এখান থেকে পড়াবো সেগুলো নোট করা হয় নাই। কেন বলো তো? কারণ ঘর্ষণ টপিকটা আমি পড়াই নাই। কেন পড়াই নাই? তোমাদের লাইভ অ্যাটেন্ডেন্স তখন কম ছিল দেখে আমি ক্লাস অতটুকুই অফ করে দিয়েছিলাম। কি মজা না? আমার কষ্ট কমে যায়। তোমরা লাইভে না থাকলে আমার কষ্টটা খুবই কমে যায়। ভালো না সেটা? আচ্ছা দেখো, এবার আমরা যেটা পড়বো ঘর্ষণ বল, ঘর্ষণ গুণাঙ্ক পড়ব। এরপর ঘর্ষণ বল পড়ার পর বল সম্পর্কিত আরো কিছু কথা বলবো, নরমাল বল সম্পর্কিত আরো কিছু কথা বলবো আমি। দেখো, ঘর্ষণ বল, এরপর পড়ব ঘর্ষণ গুণাঙ্ক। এই দুইটা ঘর্ষণ নিয়ে, মানে এই ঘর্ষণ এই টপিকটা এত বেশি ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি পুরো একটা ক্লাস নিতে পারবো, এটা নিয়ে আমি পুরো একটা লেকচার বানাতে পারবো শুধু ঘর্ষণ নিয়ে। কিন্তু এখন পড়াবো 5 থেকে 10 মিনিট, জাস্ট 5 থেকে 10 মিনিট শুধু বেসিকটা বলবো। বেসিক হচ্ছে, মনে করো এটা একটা তল, এটা একটা তল। এই তল, এই তলের উপর একটা বস্তু আছে অ্যাম্বরের একটা বস্তু আছে এই তলের উপর। এখন এই বস্তুটাকে আমি ঠিক এই বরাবর এফ বল প্রয়োগ করলাম, এখন বস্তুটা এদিকে যাওয়ার কথা, বস্তুটা এদিকে যাবে, কিন্তু সে তার গতির পথে, এই যে গতির যে পথ, এটা হচ্ছে পথে বাধাপ্রাপ্ত হবে, গতির বিরুদ্ধে বাধাপ্রাপ্ত হবে। যেদিকে যাইতে চাইবে, মনে করো আমি এদিকে যেতে চাচ্ছি, আমি একটা বাধাপ্রাপ্ত হচ্ছি মাটিতে। আচ্ছা, ঘর্ষণ বল সবসময় গতির বিরুদ্ধে কাজ করে। এখানে যদি ঘর্ষণ না থাকতো, আমি যে ধাক্কাটা দিতাম, এই বস্তুটা আজীবন চলতে থাকতো। যদি সম্পূর্ণ মসৃণ ঘর্ষণ শূন্য হইতো, আজীবন চলতে থাকতো। কিন্তু বাস্তবে তো ঘর্ষণ আছে, ঠিক না? যেহেতু ঘর্ষণ আছে, তো ঘর্ষণ বলটা আসলে এই বল যেটা প্রয়োগ করছি তার ঠিক বিপরীতে কাজ করবে, আমি ঘর্ষণ বলকে এফ কে দ্বারা প্রকাশ করতেছি, মানে ফ্রিকশন এফ কে দ্বারা প্রকাশ করতেছি। এই পয়েন্টটাতে আমি যখন এই বরাবর বল প্রয়োগ করব, ঠিক তার বিপরীত দিকে কি কাজ করবে? ঘর্ষণ বল। ওকে, একটু বুঝো আগে। আচ্ছা, কোন বস্তুর ওজন, এখানে আরো কোনো কিছু আছে, কোন বস্তুর ওজন সবসময় খাড়া
নিচের দিকে কাজ করে, সবসময় খাড়া নিচের দিকে কাজ করে, সবসময় খাড়া নিচের দিকে কাজ করে। আচ্ছা ধরো এই বস্তুটার ওজন খাড়া নিচের দিকে কাজ করবে, যেটা হচ্ছে mg। এই বস্তুটার ওজন খাড়া নিচের দিকে কাজ করবে, যার মান কত, ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ mg। আচ্ছা এবার একটু দেখি এবার যে টপিকটা আমাদের দেখা লাগবে সেটা হচ্ছে, দেখো কোনো একটা, মনে করো এই আমার হাতে আমি একটা ঘুষি দিছি, আমার ঘুষি দ্বারা একটা ক্রিয়া হয়েছে, আমার এই হাতটা একটা প্রতিক্রিয়া দিছে, আমার ডান হাতে একটা ঘুষি দিল, বাম হাতকে, ডান হাতে ক্রিয়া করছে, বাম হাতে প্রতিক্রিয়া দিছে। ক্রিয়া প্রতিক্রিয়া সমান হলে বস্তুটা স্থির থাকবে, মানে এই অবস্থায় থাকবে। এখন দেখো মনে করো এই বলটা নাই, এখন এই বস্তুটা এই তলের উপর আছে, তলটা ভেঙে পড়ে যায় নাই, বা বস্তুটা হাওয়ার মধ্যে ভাসতেছে না, বস্তুটা এখানে স্থির আছে, মানে বস্তুটা তলের উপর যে প্রেসারটা দিচ্ছে বা যে ক্রিয়াটা করতেছে ঠিক সমান প্রতিক্রিয়া সে পাচ্ছে। বেশি পাইলে সে উপরে লাফাই উঠতো, কম পাইলে সে ভিতরে ঢুকে যাইতো। বুঝতে পারতেছো? বেশি পাইলে সে উপরে লাফাই উঠতো, কম পাইলে সে ভিতরে ঢুকে যেত। তার মানে সেই যে এই বরাবর, এই যে এখান থেকে একটা লম্ব বরাবর, এই যে তল যেটা আছে তলের সাথে লম্ব বরাবর, তলের উপর লম্ব বরাবর কি দেয়, ক্রিয়া প্রতিক্রিয়া হয়। এই যে ঠিক এই নিচ বরাবর এটাকে যদি ক্রিয়া ধরি, উপরে এই বরাবর এটাকে প্রতিক্রিয়া মানে রিঅ্যাকশন। নিচে বরাবর যদি অ্যাকশন হয়, উপর বরাবর রিঅ্যাকশন। এটা যদি অ্যাকশন হয়, এটা রিঅ্যাকশন, এটা অ্যাকশন, এটা রিঅ্যাকশন। তাহলে কি পাচ্ছি, আর মানে হচ্ছে রিঅ্যাকশন। আচ্ছা এবার তোমাকে ঘর্ষণের একটা সূত্র বলি। ঘর্ষণের একটা সূত্র হচ্ছে প্রতিক্রিয়া বল বা ঘর্ষণ বলের মান, ঘর্ষণ বল F কে অবিলম্বিক প্রতিক্রিয়া, তলের অবিলম্বিক প্রতিক্রিয়ার সমানুপাতিক, মানে আর এর সমানুপাতিক। ঘর্ষণ বলের মান অবিলম্বিক প্রতিক্রিয়ার সমানুপাতিক, মানে আমি এটা এভাবে লিখতে পারি, ঘর্ষণ বল সমানুপাতিক অবিলম্বিক প্রতিক্রিয়া। ঘর্ষণ বল সমান কি, অবিলম্বিক প্রতিক্রিয়া, মানে F কে সমানুপাতিক অবিলম্বিক কি প্রতিক্রিয়া আর, বা F কে না লিখে F ই লিখি, ঘর্ষণ বলকে F দ্বারা প্রকাশ করতেছি। মনে করো এটা F প্রাইম দিছিলাম, মনে করো ঘর্ষণ বল F। এখান থেকে আমি কি পাচ্ছি, এই সমানুপাতিক চিহ্ন তুলতে হলে একটা ধ্রুবক লাগে, একটা ধ্রুবক আমি ঘর্ষণ গুণাঙ্ককে আনতেছি। F সমান, এখানে সমানুপাতিক চিহ্ন তোলার জন্য মিউ আর লিখলাম, F সমান মিউ আর। তাহলে মিউ সমান পাচ্ছি F ডিভাইডেড বাই আর, মিউ সমান পাচ্ছি কি F ডিভাইডেড বাই আর। এখন একটু তুমি আমাকে বলবা যে এখানে আর এর মানটা কত। দেখো আর এর মানটা হচ্ছে এইদিকে উপর বরাবর আর, নিচে কি ছিল mg, এই লাইন বরাবর কি ছিল mg। তাহলে আর আর mg সমান বলেই তো এটা স্থির আছে। যদি আর বেশি হইতো উপরের দিকে উঠে যেত, mg বেশি হলে নিচের দিকে নেমে যেত। আর বেশি হলে উপরের দিকে উঠে যেত, mg বেশি হলে নিচের দিকে নেমে যেত। আচ্ছা তার মানে আমি বুঝতেছি কি বুঝছি, যে আর আর mg সমান, আর এবং mg সমান। তো এখান থেকে আমি লিখতে পারি F ডিভাইডেড বাই mg। এখন এটা যদি তোমাকে বলতো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে তুমি লিখতাম মিউ এস। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বললে তুমি লিখতাম মিউ এস, আর উপরে লিখতা স্থিতি ঘর্ষণ বল Fs, নিচে বসতো আর। তোমাকে যদি বলতো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, তুমি লিখতাম মিউ কে, উপরে লিখতা গতীয় ঘর্ষণ বল ডিভাইডেড বাই আর। এটা শুধুমাত্র এই চিত্রের ক্ষেত্রে, এই চিত্রটার ক্ষেত্রে সূত্রগুলো এরকম। একটু বুঝছো কিনা বলো? খুবই দারুণ কনসেপ্ট, বুঝতে পারলে খুব মজা লাগবে। এটা যদি বুঝো খুব মজা লাগবে। যদিও আমি প্রমাণ দেখানোর কথা ছিল না, তাও দেখাচ্ছি। জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হয়ে আগাইলে তোমার ভালো লাগবে, তোমার ফিজিক্স পড়তে মজা লাগবে।
ওকে, এই আরেকবার যে সে রেকর্ডেড একটু দেখে নিবা। আমি আরেকবার করে বলতে গেলে 4 ঘন্টার ক্লাস 8 ঘন্টা হবে, 8 ঘন্টার ক্লাস 16 ঘন্টা হয়ে যাবে। সেজন্য আরেকবার বুঝাই দিতাম বলে তোমাদেরকে আমি কাজটা সহজ করে দিই। 51 মিনিট বা 50 মিনিট থেকে আবার দেখবা, 50 মিনিট থেকে আবার দেখে বুঝবা। এবার যারা আবার দেখাতে বলতেছো তোমরা এটা কেস 1 দাও, তোমাদের জন্য আমি আরেকটা কেস বুঝাচ্ছি। দেখো কেস নাম্বার 2 হচ্ছে, মনে করো এতক্ষণ তো সোজা তল দেখছি, এবার একটা আনত তল দেখব। কেস 2, একটা আনত তল দেখি তো দেখি। মনে করলাম এটা একটা তল যেটা থিটা কোণ উৎপন্ন করছে। এই তলটা কিছু করছে ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে এভাবে বাঁকা হয়ে আছে। এটা একটা তল। এই তলের উপর এখানে একটা বস্তু আনবো, এই যে একটা বস্তু। এই তলের উপর একটা বস্তু আঁকছে। তোমরা সবাই বাসার মধ্যে থাকলে চিল্লাই বলবা, যাতে অন্য রুমে পর্যন্ত শোনা যায়। তোমার আব্বু আম্মু যাতে খুশি হয়ে যায়, কান্না করে দেয়, আমার ছেলে মেয়েরা এত চিল্লাই পড়াশোনা করতেছে। যাই হোক, দেখো এখন চিল্লাই কি বলবা জানো? এই বস্তুটার ওজন কোন দিকে ক্রিয়া করতেছে? চিল্লাই বলো তো দেখি, চিল্লাই বলো। কই কমেন্ট কই? মোবাইলটা তো এখন যায় তো। আচ্ছা যাই হোক, কমেন্ট পাইছি নিচের দিকে। তুমি এরকম থাকলেও তোমার ওজন নিচের দিকে, তুমি খাটের মধ্যে শুয়ে থাকলেও তোমার ওজন খাড়া নিচের দিকে। তুমি যেভাবেই থাকো তোমার ওজন খাড়া নিচের দিকে না বলে আসলে আছে পৃথিবীর কেন্দ্রের দিকে। পৃথিবী তো গোল, তুমি যেখানে দাঁড়াও না কেন কেন্দ্রের দিকে মানে তোমার নিচের দিকে। ওকে, খাড়া নিচের দিকে। তো সেম ভাবে এই বস্তুটার ভর আমি যদি m বলেই দিতাম তোমাকে, এটার ওজনটা ক্রিয়া করতো কোন দিকে? এই যে খাড়া নিচের দিকে mg কাজ করতেছে। এই কনসেপ্টটা বুঝলে তোমার কাজ শক্তি ক্ষমতারও একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যে বাঁকা তলে কোনো কিছু দেখলে কিভাবে বিভাজনটা করে দিতে হয়। আচ্ছা, mg খাড়া নিচের দিকে। এবার এতক্ষণ ধরে বলতেছিলাম ক্রিয়া প্রতিক্রিয়া। আমি যদি এভাবে বাঁকা করি, এটা একটা তল মনে করি, এখানে ঘুষি দিলাম, তাহলে প্রতিক্রিয়াটা কোন জায়গায় হবে? এই যে এ বরাবর এ ঘুষি দিলাম না, দেখো এই তলের সাথে লম্ব বরাবর, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি। আমি যেভাবে ঘুষিটা দিছি বাঁকা তলে দিছি এরকম, সোজা তলে দিলে এরকম ছিল আর কি। একটু আগে যেটা পাইছো এটা সোজাই ছিল, সেজন্য এরকম। বাঁকা করলে প্রতিক্রিয়া এরকম পাবো, একদম এরকম করলে প্রতিক্রিয়া এরকম পাবো। এটা প্রতিক্রিয়ার দাগটা, বুঝতেছো কথাগুলো? আচ্ছা, প্রতিক্রিয়ার দাগটা যদি বুঝে থাকো, এবার একটু দেখো এরকম বাঁকা যেহেতু, কালি কোনটা দিলে ক্লিয়ার, সাদাটা দিই। এই যে এটা তলের সাথে লম্ব বরাবর, তলের সাথে কি লম্ব বরাবর প্রতিক্রিয়াটা দিবে, তলের সাথে লম্ব বরাবর। এটা হচ্ছে তল। আমি তোমাকে বোঝানোর জন্য কি করতেছি দেখো, এটা হচ্ছে তল, আনত তল। এটা কি? আনত তল, যেটা থিটা ডিগ্রি কোণে আনত। আচ্ছা যাই হোক, এই তলের সাথে ক্রিয়াটা, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। কারণ কি হয়? তলের উপর লম্ব হয় ক্রিয়াটা, তলের উপর লম্ব। আচ্ছা, তলের উপর লম্ব হয়, আমরা ক্লিয়ার হয়েছি। যেহেতু তলের উপর লম্ব হয়, এটা ক্রিয়া। ঠিক তার বিপরীতে কি হবে? প্রতিক্রিয়া। আর এটা ক্রিয়া, এটা কি? রিয়া না, প্রতিক্রিয়া। এটা ক্রিয়া, এটা প্রতিক্রিয়া। এখন তোমাদেরকে আমি প্রশ্ন করব যে
এই কোণটা কত, এদের মধ্যবর্তী কোণটা কত, এদের মধ্যবর্তী কোণটা কত, এদের মধ্যবর্তী কোণটাও থিটা, এই মানটাই। কেন বিস্তারিত ক্লাসে দেখাবো, এটা বুঝাতে গেলে আমার আরো 6-7 মিনিট লাগবে, আমি চাচ্ছি না সময়টা নষ্ট করতে। এটা থিটা, তুমি এখানে যে কোণটা দিবা এই কোণটাও থিটা, এটা মাথায় সেট করে ফেলো, এটাও থিটা। এখন এটা যদি থিটা হয়, এটা যদি কোনো এমজি বল হয়, থিটা যার সাথে তার সাথে আমরা কোন উপাংশ দিতাম, ভেক্টর ক্লাসে বলছিলাম আনুভূমিক উপাংশ। থিটা যার সাথে, মনে করো এটা একটা বাঁকা একটা ভেক্টর যেটার নাম আর, সেটা এটার সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এটা হবে আর কস থিটা, আর এই বরাবর লম্বওয়ালাটা হবে আর সাইন থিটা। এরকম পড়ছিলাম না আমরা? আচ্ছা, এরকম যদি পড়ে থাকি, দেখো এই বরাবর এমজি, এমজি এর একটা উপাংশ এই সাদাটা, আর একটা উপাংশ ঠিক এই বরাবর। এমজি এর একটা উপাংশ এটা, আর একটা উপাংশ এটা। কেন? কারণ এদের মধ্যবর্তী 90 ডিগ্রি করতে হবে, এটা 90 ডিগ্রি। এটা যদি বুঝে থাকো তাহলে এই যে এই রেখাটার মান হবে এমজি কস থিটা, আর এই বরাবর যে মানটা আছে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। তুমি যদি না বুঝে থাকো, তুমি হয় ক্লাসটা রিভাইন্ড করে দেখবা, অথবা এটা পরীক্ষার জন্য মুখস্থ করে ফেলবা। কি বললাম? কারণ পরীক্ষার আগে তো তুমি ফুল বেসিক ক্লাস করতেছো না। ফুল বেসিক ক্লাস যদি করতে তুমি 10-12টা লেকচার, তখন আমি বলতাম যে এখন না বুঝে যেতে পারবে না। এখন যদি মাথার মধ্যে না ঢোকে, মুখস্থ করো, এটাও থিটা, এটাও থিটা, এটা আনুভূমিক উপাংশ এমজি কস থিটা, এটা উলম্ব উপাংশ এমজি সাইন থিটা। তাহলে এখান থেকে আমি আর এর মান কি পাচ্ছি, এটা আর, এদিকে এমজি কস থিটা, তার মানে এখান থেকে আমি আর সমান পাচ্ছি কি এমজি কস থিটা। তার মানে এখান থেকে আমি মিউ সমান পাচ্ছি এফ ডিভাইডেড বাই আর সমান সমান এফ ডিভাইডেড বাই কি এমজি কস থিটা। এটা যদি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হয় তাহলে এস হবে, এটাও এস হবে। এটা যদি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হয় এটা কে হবে, এটাও কে হবে। এগুলোর মান প্রশ্নে দেয়া থাকবে, সবকিছুর মানে কি থাকবে, প্রশ্নে দেয়া থাকবে, প্রশ্নে দেয়া থাকবে। আচ্ছা, একটু গেল, একটু গেল। একটু বুঝছো কিনা বলো, একটু বুঝছো কিনা বলো। একটু বুঝলে আর একটা যা সূত্র বলবো, একটা সূত্র হচ্ছে, তোমাকে স্থিতি, দেখো স্থিতি ঘর্ষণ কোণ দিয়ে দিতে পারে কোনো সময় প্রশ্নে, যেটার নাম ল্যামডা, অথবা শুধু ঘর্ষণ কোণ দিয়ে দিতে পারে, যেটার নাম তুমি দিবে থিটা। কি বলতেছি, তোমাকে হইতে পারে স্থিতি ঘর্ষণ কোণ দিয়ে দিতে পারে ল্যামডা, অথবা ঘর্ষণ কোণ দিয়ে দিতে পারে থিটা। দুটোটার মান সমান, ল্যামডা আর থিটার মান সমান। এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। কনসেপ্ট বুঝতে হলে বেসিক ক্লাস করতে হবে। বেসিক ক্লাস আজকে টুকটাক, আজকে হচ্ছে টুকটাক। তুমি জাস্ট একটা সূত্র মনে রাখবা, তোমাকে যদি কোনো সময় কোনো একটা কোণ দিয়ে দেয়, কোনো একটা কোণ হয় স্থিতি ঘর্ষণ কোণ দিয়ে দিতে পারে, অথবা কি দিতে পারে, ঘর্ষণ কোণ, তখন তোমাকে ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বলছে। কি বের করতে বলছে, কোণ দেওয়া আছে, কোণ দেয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বলল। ঘর্ষণ গুণাঙ্ক কত জিজ্ঞেস করলো, তখন তোমার সূত্র হবে মিউ ইজ ইকুয়াল টু 10 ল্যামডা। 10 ল্যামডা কখন লিখবা, যদি বলে যে স্থিতি ঘর্ষণ কোণ, আর মিউ সমান 10 থিটা। 10 থিটা কখন লিখবা, যদি বলে শুধু ঘর্ষণ কোণ, অথবা যে কোনো কিছু লিখলেই হবে। মিউ সমান কি 10 ল্যামডা। ঘর্ষণ গুণাঙ্ক কিভাবে বের করবা, 10 ল্যামডা। যেমন ধরো তোমাকে আমি একটা প্রশ্ন বললাম, কোনো বস্তুর স্থিতি ঘর্ষণ কোণ 30 ডিগ্রি, তার ঘর্ষণ গুণাঙ্ক কত, জাস্ট 10 30 ডিগ্রি বসাই দিলে হবে। 10 থিটা, থিটার জায়গায় 30 ডিগ্রি বসাই দিলে হয়ে যাবে, বা ল্যামডার জায়গায় 30 ডিগ্রি বসাই দিলেই হয়ে যাবে। এই দুইটা সূত্র একটু মনে রাখবা, এই দুইটা সূত্র একটু মনে রাখবা, এই দুইটা সূত্র একটু মনে রাখবা, এই দুইটা সূত্র মাস্ট মনে রাখতে হবে। আমরা এখন ম্যাথে যাব, ম্যাথে যাওয়ার আগে আমাদের লাস্ট একটা টপিক 2 মিনিটে পড়া হবে, 2 মিনিটে পড়া হবে, এই টপিকটা মনে রাখতে হবে।
স্থিতি ঘর্ষণ কোণ অথবা ঘর্ষণ কোণ প্রশ্নের মধ্যে যদি এরকম কিছু বলে দেয়, বলে দিলে কোণ দেওয়া আছে, তোমাকে ঘর্ষণ গুণাঙ্ক কত জিজ্ঞেস করছে, তুমি কি করবা, মিউ সমান tan থিটা অথবা tan ল্যামডা যেটাই বলো মানটা বের করে বসাই দিবা জাস্ট, সেটাই ঘর্ষণ গুণাঙ্কের মান, সেটাই ঘর্ষণ গুণাঙ্কের মান। আচ্ছা শরীফ ধৈর্য ধরো, ম্যাথে আসতেছি, ম্যাথে আসতেছি। ম্যাথে আসার আগে একটু বল কি একটু বুঝি, চলো। বলের একক কি বলো? বলের একক হচ্ছে নিউটন। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই F = ma। কোনো সময় a যদি ডিরেক্ট দেওয়া না থাকে আমরা এইভাবে লিখব, a হচ্ছে মানে গতি, শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই সময়। ত্বরণ কিভাবে বের করতে হয়, শেষ বেগ বিয়োগ আদি বেগ বিয়োগ ডিভাইডেড বাই সময়, এভাবেও দিয়ে দিতে পারে। অথবা তোমাকে দিয়ে দিতে পারে ভরবেগের পরিবর্তনের হার, মানে mv - mu ডিভাইডেড বাই t। তুমি সবগুলা থেকেই কি বের করতে পারবা, বল। দেখো সূত্র একটা কিন্তু কাজ অনেক, m কে একবার v দিয়ে গুণ দিছি, m কে একবার u দিয়ে গুণ দিছি, মানে একই সূত্র F = ma থেকে কয়টা বানানো গেছে। তোমাকে যদি ত্বরণ আর ভর ডিরেক্ট দিয়ে দেয় তুমি বল বের করবা, তোমাকে যদি শেষ বেগ আদি বেগ দিয়ে দেয় এবং সময়ের পার্থক্যটা দিয়ে দেয়, ভর দিয়ে দেয়, তুমি বল বের করবা। সেমভাবে তোমাকে ভর বেগের পরিবর্তন দিয়ে দিছে এবং সময় দিয়ে দিছে, তুমি বল বের করবা। আরেকটা কথা মনে রাখবা, বল যতক্ষণ ক্রিয়া করবে, এটা ম্যাথের জন্য লিখতেছি, ম্যাথের কনসেপ্ট ফর ম্যাথ। এখন একটা ম্যাথ করব তো, বল যতক্ষণ ক্রিয়া করবে ত্বরণ অথবা মন্দন ততক্ষণ থাকবে। বল যতক্ষণ ক্রিয়া করবে ত্বরণ বা মন্দন ততক্ষণ থাকবে। কেন? মনে করো বল শূন্য, বল শূন্য মানে ma শূন্য, ma শূন্য মানে a শূন্য, ঠিক না? ma শূন্য মানে a শূন্য। m তো জীবনেও শূন্য হইতে পারবে না। ভর কি জীবনেও শূন্য হইতে পারবে? ভর শূন্য হইতে পারবে যদি কোনো কিছু না থাকে, m তো জীবনেও শূন্য হইতে পারবে না। তো সেজন্য f শূন্য মানে a শূন্য বলতে পারো, f সমানুপাতিকে মানে f শূন্য মানে a শূন্য বলতে পারো। তো যেহেতু বল যতক্ষণ ক্রিয়া করবে মানে যতক্ষণ বল থাকবে f থাকবে, a ও থাকবে, f থাকবে না, a থাকবে না। f থাকবে না কি, a থাকবে না। তার মানে a না থাকলে কিভাবে যাবে, সমবেগে যাবে আর কি। a থাকবে না মানে বেগের পরিবর্তন থাকবে না, বেগের পরিবর্তন থাকবে না। আর বেগের পরিবর্তন থাকবে না মানে সেটা কি বোঝাচ্ছে, সমবেগ। জাস্ট এই একটা লাইন দিয়ে কত সুন্দর সুন্দর বোর্ডে ম্যাথ আসছে, এখনই দেখবো, এখনই আমি পিডিএফ ওপেন করব। এর আগে শুনো, বল যতক্ষণ ক্রিয়া করবে ত্বরণও ততক্ষণ থাকবে। ত্বরণ নাই মানে বেগের পরিবর্তন হচ্ছে না, বেগের হ্রাস বা বৃদ্ধি হচ্ছে না, ত্বরণ বা মন্দন নাই আর কি, বেগের হ্রাস বা বৃদ্ধি হচ্ছে না। বেগের হ্রাস বা বৃদ্ধি না হওয়া মানে বেগটা যেরকম আছে সেরকম রয়ে গেছে, যেরকম আছে সেরকম রয়ে যাওয়া মানে কি, সমবেগ। যেরকম আছে সেরকম রয়ে যাওয়া মানে কি, সমবেগ। আচ্ছা যাই হোক, ওকে 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 ওকে, এবার চলো ম্যাথে যাই। ম্যাথ করব। একটা ড্রয়িং এর ভিডিও দেখছি আমি, যে ওয়েলকাম টু কি মাসু আকে এরকম করে বলে। আমি তো এখন থেকে মনে করতেছি এইভাবে বলবো, ওয়েলকাম টু আবিদ স্যার ফিজিক্স, এভাবে বলবো চিন্তা করতেছি। যাই হোক, যদিও অত কিউট করে বলতে পারবো না, তাও যতটুকু বলতে পারি আর কি। যাই হোক, একটু দেখো। এখানে বলের নিরপেক্ষ নীতিতে কি কি, বস্তুর ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক হয়, যেটা আমরা এতক্ষণ ধরে বলতেছি। এরপর কি, বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুটির ত্বরণ বা মন্দন থাকে না, যেটা আমরা বলতেছি। বলের অভিমুখী ত্বরণের অভিমুখ, তুমি বল যেদিকে প্রয়োগ করবা ত্বরণটাও সেদিকে হবে।
মানে বেগের বৃদ্ধি বা হ্রাস সেদিকেই ঘটবে। আচ্ছা, এরপর বস্তুর উপর বল ক্রিয়া করলে বস্তুটি ত্বরণ নিয়ে চলতে থাকে। এতক্ষণ ধরে কি ইংলিশ কথা বলতেছিলাম? এগুলাই বলতেছিলাম। আচ্ছা, এগুলো যেহেতু বলতেছিলাম, এখন একটা ম্যাথ করব। এই ম্যাথটা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করিও। একটু প্রশ্নটা দেখতেছো কিনা একটু কমেন্ট করো। প্রশ্ন দেখা যায়? যদি কোনো কিছুকে সুতা দিয়ে উপর থেকে মাটিতে কোনো কিছু রাখি তখন বেগ কাজ না করলেও অভিকর্ষজ ত্বরণ কাজ করবে? করবে না কেন? অভিকর্ষজ ত্বরণ কি হাওয়ার মধ্যে থাকবে? অবশ্যই করবে। তুমি যেরকমই থাকো, তুমি তো টম এন্ড জেরি না যে যতক্ষণ নিচে তাকাবা না ততক্ষণ অভিকর্ষজ ত্বরণ কাজ করবে না। তুমি নিচে তাকাও না তাকাও, চোখ বন্ধ করে তাকাও, তুমি পড়ে যাবাই বা বস্তুটা নিচে যাবেই। যাই হোক, এ আটকায় নেই। প্রশ্ন দেখতেছো কিনা একটু বলো। প্রশ্ন দেখলে এটা সলভ করব। একটি বস্তু স্থির অবস্থায় ছিল। আচ্ছা, এই বস্তু সেটা স্থির আছে। পনেরো নিউটনের একটি বল এর উপর কয় সেকেন্ড কাজ করছে? 15 নিউটনের বল এর উপর 4 সেকেন্ড কাজ করছে। এটা স্থির ছিল, মানে আদিবেগ u সমান 0। তার মানে এই যে এই বস্তুটার আদিবেগ কত ছিল? 0 0। আচ্ছা, তারপর আর কোনো কাজ করলো না, 4 সেকেন্ড ধরে বল কাজ করছে, তারপর আর কোনো কাজ করে নাই। এরপর বস্তুটি সমবেগে 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব গেল। বস্তুটির ভর কত বের করো। আচ্ছা চলো, এটা হচ্ছে এম্বরের একটা বস্তু ধরে নিছি যেটা স্থির ছিল, মানে আদিবেগ 0, যার উপর আমি 15 নিউটন মানের একটা বল প্রয়োগ করছি। 15 নিউটন মানের একটা বল প্রয়োগ করছি, যেটা এখান থেকে গিয়ে 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 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড ক্রিয়া করছে। 4 সেকেন্ড ক্রিয়া করছে। পরবর্তী 9 সেকেন্ড, মানে 5 6 7 8 9 10 11 12 13, পরবর্তী 9 সেকেন্ড পরবর্তী 9 সেকেন্ড কিভাবে গেছে? সমবেগে গেছে। মানে এতটুক পর্যন্ত কিসে গেছে? সমবেগে। সমবেগে সমবেগে বা ভি, সমবেগে ভি, আমি জানি না কতটুক। এতটুক পর্যন্ত হচ্ছে 9 সেকেন্ড এবং দূরত্ব গেছে 54 মিটার। তো এটার নাম দিই আমি T1, এটার নাম দিই T2, এবং দূরত্ব গেছে কত? S দূরত্ব গেছে 54 মিটার। আচ্ছা, পরবর্তী 9 সেকেন্ডে সে 54 মিটার গেছে। প্রথম 4 সেকেন্ডে, অন্য কালে দিই, প্রথম 4 সেকেন্ড কি করছে? বল ক্রিয়া করছে। দেখছো কারবার? প্রথম 4 সেকেন্ড বল ছিল। যতক্ষণ বল থাকবে ততক্ষণ কি থাকবে? ত্বরণ থাকবে। এই কনসেপ্টটা আমাদের দরকার। থিওরি কেন দরকার? যতক্ষণ বল থাকবে ততক্ষণ ত্বরণ থাকবে। তোমাকে বের করতে বলছে কি? ভর কত। ভর কত? এখন তুমি জানো F ইকুয়াল টু কি? m a। এখান থেকে m ইকুয়াল টু তুমি বের করতে পারো, m ইকুয়াল টু হচ্ছে F বাই a। F এর মান জানো 15 নিউটন, কিন্তু a এর মান কি জানো? a এর মান তো তুমি জানো না। a এর মান যেহেতু জানো না, a এর মান কিভাবে বের করতে হয়? তুমি a এর মান বের করার একটা সূত্র জানো, যেটা হচ্ছে v মাইনাস u ডিভাইডেড বাই t। v মানে হচ্ছে শেষ বেগ, u মানে হচ্ছে আদিবেগ, এবং t মানে হচ্ছে সময়। আচ্ছা, ত্বরণ কতটুক ছিল? 0 থেকে শুরু করে, 0 সেকেন্ড থেকে শুরু করে 4 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল, ঠিক না? আচ্ছা, আদিবেগ মানে হচ্ছে কি? 0 সেকেন্ডের বেগটা, 0 সেকেন্ডের বেগ আমরা জানি 0, আদিবেগ 0, কিন্তু 4 সেকেন্ড পরে এই বেগটা তো আমরা জানি না। 4 সেকেন্ড পরের বেগটা কি জানি? বা শেষ বেগটা জানি? জানি না। নিচে সময় 4, এর মান বের করব। নিচে সময় 4, এই যে 4 সেকেন্ড পরে বেগটা জানি না আমরা। এখন এটা কিভাবে বের করব? দেখো প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে পরবর্তী 9 সেকেন্ড, পরবর্তী 9 সেকেন্ড সে সমবেগে গেছে 54 মিটার। সমবেগের ক্ষেত্রে s ইকুয়াল টু vt।
এখানে ভিটি, ভিটি কি বসবে, টি2, VT2। এখান থেকে ভিটা বের করব আমরা। ভি বের করলে S ডিভাইডেড বাই T2 সমান সমান S এর মান 54, T2 এর মান 9, এখান থেকে পাই 6 মিটার পার সেকেন্ড। বেগের মান পেয়ে গেছি। বেগের মান 6 মিটার পার সেকেন্ড, মানে এই 4 সেকেন্ড থেকে 13 সেকেন্ড পর্যন্ত এর বেগটা ছিল 6 মিটার পার সেকেন্ড বা সমবেগ। 6 মিটার পার সেকেন্ড বা সমবেগ। 4 সেকেন্ড থেকে 13 সেকেন্ড পর্যন্ত সে সমবেগে গেছে, তাহলে 4 সেকেন্ড সময়েও তার বেগ কত ছিল? 6। 4 সেকেন্ড সময়ে তার বেগ কত ছিল? 6। এখান থেকে আমরা ত্বরণ পাই 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণের মানটা যদি এখানে বসাই দিই, ত্বরণের মানটা যদি এখানে বসাই দিই, এখান থেকে আমরা কি পাচ্ছি একটু লিখে ফেলি। ত্বরণের মান এখানে উপরে F এর মান 15, নিচে ত্বরণের মান 1.5, এখান থেকে পাই 10 কেজি। তাহলে বস্তুটার ভর কত কেজি ছিল? বস্তুটার ভর ছিল 10 কেজি। এটা বুঝছো? এখানে জাস্ট আমাদের মূল কনসেপ্টটা ছিল বল যতক্ষণ ক্রিয়া করবে ত্বরণও ততক্ষণ থাকবে, বাকি সময়টা সমবেগে যাবে। তোমাকে প্রশ্নে আরো সহজ করে দিছে, ডাইরেক্ট বলেই দিছে যে সমবেগে যাচ্ছে। যদি প্রশ্নে বলে নাও দিত, আমি তাও ধরে নিতাম পরবর্তী সময়গুলো কিভাবে গেছে, সমবেগে। এখন তোমার বের করতে হবে কি m। তুমি আগে প্রশ্নে যা যা মান দেয়া আছে সব লিখছো, লিখার পরে F = m এর সূত্র লিখছো, সেখানে গিয়ে দেখতেছো m সমান F/a। F এর মান তুমি জানো 15, কিন্তু a এর মান জানো না। এবার a এর কি সূত্র জানো সেটা লিখছো। a এর সূত্র জানো v - u ডিভাইডেড বাই t। এখন v তো জানো না, t জানো, 4 সেকেন্ড ধরে ত্বরণ ছিল সেজন্য 4, u জানো আদিবেগ 0 ছিল সেজন্য। কিন্তু শেষ বেগটা কিভাবে বের করবা? এই যে পরবর্তী 4 সেকেন্ড সমবেগে গেছে, মানে 4 সেকেন্ডে যে বেগটা ছিল, 4 সেকেন্ডে যে বেগটা ছিল সেই বেগ নিয়েই তো শেষ 13 সেকেন্ড পর্যন্ত গেছে। তার মানে 4 সেকেন্ডে বেগটা আর 13 সেকেন্ডে বেগটা প্রায় একই, সমানই। তো প্রায় বলার দরকার নেই, সমান। তো সমবেগ, সমবেগের সূত্র হচ্ছে S = VT। S মানে 54 মিটার গেছে 9 সেকেন্ডে, আর সেইটা থেকে আমি পাইছি শেষ বেগ বা 4 সেকেন্ডে বেগ। এখানের বেগটা পেয়ে গেছি v = 6 মিটার পার সেকেন্ড। যে শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই সময়, সেখান থেকে ত্বরণ পেয়ে গেছি। ত্বরণটা এখানে বসাই দিয়েছি, 10 কেজি মান পেয়ে গেছি। কথা ক্লিয়ার কিনা বলো? কথা বুঝতেছো? মজা পাচ্ছ? এখন ম্যাথ আরেকটাতে যাব। যাদের যাদের সলভ দেখা দরকার, এই যে সলভ, সেম ম্যাথটার সলভ। আমি ইউ ধরছি, ওরা ভি নট ধরছে, সমস্যা নাই, একই জিনিস। এবার আচ্ছা, ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা একটু পড়াই, এরপর তোমাদেরকে বলি। এই ম্যাথটা 1 মিনিট লাগবে, 1 মিনিট। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সবাই জানি আমরা। যেহেতু আজকে হচ্ছে কি শুধু ম্যাথ করতে পারার ক্লাস, তো আমি সেজন্য কি করব, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ডিরেক্ট লিখে ফেলতেছি। সংরক্ষণ এটার জন্য জাস্ট এটা লিখবা, একটা সূত্র দিয়ে আমাদের খেলা শেষ। একটা সূত্র দিয়ে এটা দিয়ে খেলা শেষ। কিরকম খেলা দেখো, যতগুলো বস্তু থাকবে তাদের মোট বা তাদের আদি ভরবেগের সমষ্টি সমান আমার লিখতে ইচ্ছা করতেছে না, সেজন্য আমি কি করতেছি দেখো, একটু চোরামি সেম লেখাটাই আবার লিখতেছি। তাদের শেষ ভরবেগের সমান।
কি লিখলাম, যতগুলো বস্তু থাকবে তাদের আদি ভরবেগের সমষ্টি সমান যতগুলো বস্তু থাকবে তাদের শেষ ভরবেগের সমষ্টি। এই একটা কথা দিয়েই আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার ম্যাথ সব শেষ। একটা কথা দিয়েই আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার ম্যাথ সব শেষ। কেমনে তো এখন দেখবো না, দেখবো। এক কথায় পুরো শেষ। ওকে, ম্যাথই করাবো। এই কথাটা বুঝছো? এই কথাটা মনে করো আমি তোমাকে বললাম একটা পাখি আছে, কি কাওয়া কি বলতেছি আমি, পাখি আঁকতে জানি না, যাই হোক একটা পাখি আছে ধরো, আর একটা বুলেট আছে, পাখি আছে একটা বুলেট আছে। আদি ভরবেগ মানে এদের একটা আদি অবস্থা বুঝাচ্ছি। পাখির ভর মনে করছি m1, পাখির আদি বেগ হচ্ছে u1। বুলেটের ভর মনে করছি m2, বুলেটের আদি বেগ হচ্ছে u2। তাহলে আদি ভরবেগের সমষ্টি কিরকম হবে? পাখির ভরবেগ কি m1 u1, m1 u1, বুলেটের আদি ভরবেগ কি m2 u2, সমান কি বলছি যতগুলো বস্তু থাকবে তাদের শেষ ভরবেগের সমষ্টি। আচ্ছা, ভর তো পরিবর্তন হবে না জীবনে, ভর তো সেম থেকে যাবে, কিন্তু এটার শেষ বেগ হবে কি v1। আমি ধরে নিছি এটার শেষ বেগ হচ্ছে v1 আর এটার শেষ বেগ হচ্ছে v2। এটার শেষ বেগ v1, এটার শেষ বেগ হচ্ছে v2। ভর চেঞ্জ হবে না, ভর যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে শেষ ভরবেগের সমষ্টি কি হবে? শেষ ভরবেগের সমষ্টি হবে m1 v1 ইজ ইকুয়াল টু কি প্লাস m2 v2। এটা হচ্ছে পাখির আদি ভরবেগ, বুলেটের আদি ভরবেগ, এদের যোগফল। পাখির শেষ ভরবেগ, বুলেটের শেষ ভরবেগ সমান। জাস্ট এই কনসেপ্টটা যদি তুমি পারো, তোমাকে বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে বলুক বা যেই মানই বের করতে বলুক, তোমার সব অটোমেটিক্যালি বের হয়ে যাবে, সব অটোমেটিক বের হয়ে যাবে। দেখছো রুইয়াম সারাজ বলতেছে কাক কাউয়া কি ডাইনোসর নাকি, ওকে অপমানিত করা হয়েছে। আমি কাককে আজকে থেকে সুন্দর বলে ঘোষণা করলাম এবং রুইয়াম সারাজ তুমি একটা কাক পুষবা এবং কাকের সাথে খেলাধুলা করবা, ঠিক আছে? ওকে, কাকের ডাং আমি দিতে চাই না, আমি এখন গলা ভাঙা, নাহলে আমি দিয়ে দেখাতাম হয়েছিল, কিন্তু গলা ভাঙা আমি নাহলে কাকের ডাক দিতে চাই। আমাদের একটা যদিও উচিত না, একটা ফ্রেন্ড ছিল তাকে আমরা কাক বলে উস্কাইতাম, এলাকার ফ্রেন্ড, একদম ছোট যখন ছিলাম কাক বলে উস্কাইতাম। তো ওকে উস্কানোর জন্য কাকের ডাকটা অনেক প্র্যাকটিস করা লাগছিল, তো পরে দিয়ে কাকের ডাক দেওয়া হয়েছে। যাই হোক, যতগুলা বস্তু আছে দেখো, যতগুলা বস্তু আছে তাদের আদি ভরবেগের সমষ্টি সমান তাদের শেষ ভরবেগের সমষ্টি। এখানে যদি আরো একটা বস্তু থাকতো, সেটার m3 হইতো, সেটার আদি বেগ u3 হইতো, শেষ বেগ v3 হইতো, সেম ভাবে m3 u3 আর এদিকে m3 v3 যুক্ত হইতো আর কি। যতগুলা থাকবে, যতগুলা দুইটা থাকবে কথা নয়, যতগুলা থাকবে ওকে। যাই হোক, যতগুলা থাকবে এই সূত্রে, এই কনসেপ্ট দিয়ে এখন আমরা ম্যাথ করব। কাক আসছে মতো লাগছে যে, কিছুক্ষণে আসছে, আমি একটু পানি খেয়ে আসি, 1 মিনিট, বরাবর 1 মিনিট। আচ্ছা, পানি খেতে গেলে স্ক্রিনশট নিতে আবার এজন্য আরাবে কে আরেক ঝামেলা। তো প্রথম থেকে আমি একটু দেখাই আমি কি কি টপিক পড়াই ফেলছি অলরেডি। ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ বল পড়াই ফেলছি, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি পড়াই ফেলছি, সংঘর্ষ নিয়ে পড়াবো কিন্তু ছোট্ট করে পড়াবো। আমাদের মেইন কনসেপ্ট কি জানো? রাস্তার ব্যাংকিং। এটা যদি আমরা কমপ্লিট করতে পারি, রাস্তার ব্যাংকিংটা যদি বুঝে ফেলি, আমাদের অলমোস্ট সিকিউ নিশ্চিত বলতে পারো। রাস্তার ব্যাংকিং আমার 10 মিনিট লাগবে সর্বোচ্চ, ক্লাস লেন্দি করব না। আমি একটু পানি খেয়ে আসতেছি, 1 মিনিট ব্রেক।
1 মিনিট ব্রেক। লাইভ অ্যাটেন্ডেন্স কমে গেলে আমি সাথে সাথে লাইভ শেষ করে দিব। যারা দৌড়ায় দৌড়ায় যাচ্ছ যেভাবেই পারো কাজ সেরে আসো, ওকে? এসে গেলাম। চট্টগ্রামে ডোল হাউয়া বলে, ডোল হাউয়া ঠিক কথা, ঢোল কাক বলে। চট্টগ্রাম আসলে ইংলিশ ভাষা। চট্টগ্রামে কাককে কাককে কিভাবে বলে দেখো, চট্টগ্রামে কাককে বলে এইভাবে। আচ্ছা যাই হোক, একটু স্ক্রিনশট নাও যারা স্ক্রিনশট নিতে চাইছো। আমি সময় দিছি 1 মিনিটের মধ্যে যাতে চলে আসে, ঠিক আছে? এটা দেখো, এগুলো একটু স্ক্রিনশট নাও। 5 সেকেন্ড সময়। 5 4 3 2 1 0। আচ্ছা রাখো, স্ক্রিনশট নিতে হবে না, আমি পরে ছবি তুলে দিয়ে দিব। সময় নষ্ট না করি, ঠিক আছে? খাওয়ার হতাবাদ, এখন ক্লাসে আসো। যাই হোক, ভরবেগের সংরক্ষণশীলতা নীতির এখন ম্যাথ করবো না? চলো ম্যাথ করি। যারা দেরিতে আসবে ওরা মিস করুক, মজা হবে, ওরা মিস করুক। আচ্ছা, এবার একটা ম্যাথ করব। কই নিউটন? এই যে দেখো না, এখানে পাখিকে আম গাছে বসে থাকতেও দিচ্ছে না। এরকম করলে কেমনে হবে? একটা পাখি যদি আম গাছে বসেও থাকতে না পারে, বুলেট দিয়ে গুলি করে উড়িয়ে দিবে পাখিটাকে, ওকে? না, লাইভ ডিলিট করে দিব আমি। যদি বলি যে লাইভ থাকবে, সে এখন গিয়ে পায়ের উপর পা তুলে ঘুমায় যাবে, পরে আর ক্লাসটা করবে না। তো আমি তোমার উপকার করার জন্য বললাম যে ক্লাস ডিলিট হয়ে যাবে। আচ্ছা, প্রশ্নটা কি দেখা যাচ্ছে? একটু কমেন্ট করিও তো, প্রশ্নটা দেখতেছো কিনা। আমি এটাকে ফুল স্ক্রিন করে একবার ট্রাই করি তো। প্রশ্ন কি দেখা যায়? প্রশ্ন কি দেখা যায়? প্রশ্নতে কি বলছে একটু খেয়াল করো তো। 4 কেজি ভরের একটি পাখি একটি আম গাছে বসে আছে। পাখিটিকে 200 মিটার পার সেকেন্ড বেগে 20 গ্রাম ভরের একটি বুলেট আনুভূমিকভাবে আঘাত করলো। বুলেটটি পাখির মধ্যে রয়ে গেলে পাখিটির আনুভূমিক বেগ কত হবে? মুনিরা মাহি, তুমি দুইটা চশমা তো পরো, তুমি কালকেই ডাক্তার দেখাবা, ওকে? তুমি প্রতিদিন তোমার মনে হয় তুমি আজকে ক্লাসে নতুন, তারপরে তোমার চশমাতেও সমস্যা হয়, তুমি ডাক্তার দেখাবা। বলবা যে আমি দেখলেও মনে হয় দেখি না, আর আসলেও মনে হয় আসি না, আমার মন কোথায় আমি জানি না, এটা বলবা তুমি ডাক্তারকে, ওকে? দেখো, 4 কেজি ভরের একটি পাখি একটি আম গাছে বসে আছে। তা আমি সিনারিওটা চিন্তা করতে পারতেছি, কিন্তু আমি আম গাছ আর পাখি আঁকতে পারতেছি না। তা আমি তো একটু চালাকি করব, এটা আম গাছ আঁকতে পারবো আমি,
কিন্তু আম গাছের উপর কে বসে আছে? পাখি। আম গাছের উপর পাখি বসে আছে। আঁকছে কিভাবে দেখছো? পাখি। আচ্ছা, পাখি বসে আছে। এবার পাখিটিকে 200 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট কত গ্রাম ভরের? 20 গ্রাম ভরের। এখন আমি আগে প্রশ্নে কি কি মান দেয়া আছে সুন্দর করে লিখে ফেলবো। 4 কেজি ভরের একটি পাখি, পাখির ভরকে আমি m1 দ্বারা প্রকাশ করতেছি। পাখির ভরকে m1 হচ্ছে 4 কেজি। একটি পাখি গাছে বসে আছে। আচ্ছা, পাখি যদি বসে থাকে, পাখির আদিবেগ কত? পাখির আদিবেগ কত? 0। পাখির আদিবেগ 0। u1 সমান 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, পাখিটিকে 200 মিটার পার সেকেন্ড বেগে 20 গ্রাম ভরের একটি বুলেট, এদিক থেকে একটা বুলেট আসবে, বুলেট এসে পাখিটাকে মারবে। পাখিটিকে 200 মিটার পার সেকেন্ড বেগে 20 গ্রাম ভরের একটি বুলেট আনুভূমিকভাবে আঘাত করলো। আচ্ছা, বুলেট পাখির মধ্যে দেখো, এই যে আমি মনে করো পাখিটা, এই বুলেটটা, আমি পাখি, আমি স্থির হয়ে আছি, আমার ভর 4 কেজি, ঝিমাচ্ছি। পাখি তো ঝিমাবে, বসে আছে মানে তো সে আর কোনো কাজ নাই, ঝিমাচ্ছে। আচ্ছা, ঝিমাচ্ছে, পাখিকে এসে বুলেট মেরে দিছে। বুলেট আমাকে মেরে দিয়ে বুলেটটা আমার ভিতরে রয়ে গেছে। এখন বুলেট স্থির, বুলেট স্থির। আচ্ছা, বুলেটের ভর কত? বুলেটের ভর হচ্ছে 20 গ্রাম। 20 গ্রামকে আমি কেজিতে নিয়ে গেলাম, 20 × 10⁻³ কেজি। পাখিটিকে 200 মিটার পার সেকেন্ড বেগে, বেগ কত? দেখো আদিবেগ কত বুলেটের? বুলেটের আদিবেগ কত? বুলেটের আদিবেগ হচ্ছে u2, যেটা 200 মিটার পার সেকেন্ড। 200 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট আসছিল, তাহলে এটা বুলেটের আদিবেগ। এবং বুলেট ঢুকে গিয়ে পাখির ভিতর রয়ে গেছে। রয়ে গেছে মানে কি? রয়ে গেছে মানে কি? স্থির হয়ে গেছে। মানে বুলেটের শেষ বেগ মানে v2 0 হয়ে গেছে। v2 0 হয়ে গেছে। তোমাকে জিজ্ঞেস করছে বুলেটটি পাখির মধ্যে রয়ে গেলে, মানে v2 0 হয়ে গেলে পাখিটির আনুভূমিক বেগ কত? মানে পাখির আনুভূমিক বেগ মানে পাখির শেষ বেগ জিজ্ঞেস করতেছে। v1 = what? তোমার থেকে v1টা জানতে চাচ্ছে, তোমার থেকে v1 জানতে চাচ্ছে। প্রশ্ন বুঝছো? v1 যে জানতে চাচ্ছে, প্রশ্নটা বুঝছো? এই কি জানতে চাচ্ছে সেটা কি বুঝছো? পাখির আনুভূমিক বেগ কি কি দেওয়া আছে? পাখির ভর দেওয়া আছে, পাখির আদিবেগ দেওয়া আছে। কেমনে আদিবেগটা বুঝছি? স্থির আছে। আমাদের কনসেপ্ট হচ্ছে স্থির মানে আদিবেগ 0, সেখান থেকে বুঝলাম। এরপরে বুলেটের ভর দেওয়া আছে, সেটা কেজিতে কনভার্ট করছি। বুলেটের আদিবেগ দেওয়া আছে, বুলেটের শেষ বেগে দেওয়া আছে। কেমনে? পাখির ভিতরে রয়ে গেছে, মানে সেখানে স্থির হয়ে বসে আছে, ঘাপটি মেরে বসে আছে। আমি ঢুকে গেছি, আমি এখন বসে থাকবো। আচ্ছা, যাই হোক, এরপর জানতে চাইছি কি? পাখির আনুভূমিক বেগ বা শেষ বেগ। আনুভূমিক বেগ মানে দেখো এই বুলেটটা আসছে না, দেখো আমাকে চিন্তা করো, আমি হচ্ছি পাখিটা, আমি বসে আছি। বুলেট এটা আনুভূমিক বরাবর আসতেছে, নট উলম্ব বরাবর। এটা হচ্ছে উলম্ব বরাবর, বুলেটটা আসছে আনুভূমিক বরাবর। আমি খাইছি করে সোজাই চলে যাচ্ছি। আমি বুঝতে পারছো? পাখিটা সোজা একদম উড়ে চলে যাচ্ছে, সোজা। আনুভূমিক বেগ মানে সোজাসুজি যাচ্ছে, সেটাই বলতেছে। ওকে, রুয়াম সারাস তুমি যেতে পারো। ওকে, রুয়াম সারাস তুমি যেতে পারো। তোমাকে আমি শুধু তোমাকে ছুটি দিয়ে দিলাম, তুমি চলে যাও, তোমার যেহেতু ছুটি দরকার। ওকে, তো এখন আমি কি বলছিলাম? প্রত্যেকটা বস্তুর আদি ভরবেগের সমষ্টি m1 u1 সমান m2 u2 সমান কি? প্রত্যেকটা বস্তুর যতগুলো বস্তু আছে তাদের শেষ ভরবেগের সমষ্টি সমান m1 v1 প্লাস m2 v2। এখান থেকে আমাদের দরকার কাকে? কাকে কাকে কাকে? আমাদের v1 দরকার। আমাদের m1 জানি, u1 জানি, m2 জানি, u2 জানি, m1 জানি, m2 জানি, v2 জানি। একটা র‍্যাপ সং হয়ে গেছে পুরো। m1 জানি, u1 জানি, m2 জানি, u2 জানি, m1 জানি, m2 জানি, v2 জানি, v1 কি? v1 কি? আচ্ছা, v1 কি জিজ্ঞেস করছি, ঠিক না? চলো তো v1 তোমরাই তো বের করতে পারবা। তোমরা বের করতে পারবা না? তোমরা অবশ্যই বের করতে পারবা। এখান থেকে কিভাবে বের করতে হবে?
এখান থেকে v1 সমান হবে, আমি ডিরেক্ট লিখতেছি m1 u1 প্লাস m2 u2 মাইনাস m2 v2 ডিভাইডেড বাই m1। কেমনে করছি তুমি খাতার মধ্যে করে দেখো, আমি জাস্ট পক্ষান্তর করছি, ভাগ দিয়ে দিছি, সবগুলোর মান বসাই দাও, সেখান থেকে v1 এর একটা মান পেয়ে যাবা এবং সেটার একক হবে মিটার পার সেকেন্ডে। এদিকে সালমান হাসান তাওহিদাকে পড়াচ্ছে আনুভূমিক বেগ মানে সোজাসুজি মনে হয়, আনুভূমিক বেগ নিয়ে আমি গুলি সহ খাইলাম, আনুভূমিক বেগ বুঝাইতে তুমি আবার এখন রিপ্লাই দিয়ে আর কি বুঝাচ্ছ? ওয়ান আসে, ওয়ান আসলে ওয়ান, ওয়ান আসলে ওয়ান, আমি এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিয়ে পিডিএফ এর পরের পেজে গিয়ে সমাধান দেখাচ্ছি। এই যে ওমা, এই যে সমাধান। এটা ছোট করা যাচ্ছে না কেন? এই যে সমাধান m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, সেখান থেকে v1 বের করছে। গরিব মানুষ নষ্ট স্ক্রিন নিয়ে ক্লাস নিচ্ছে, কি করবো বলো? তুমি কিছু টাকা পয়সা দাও, তোমরা সবাই মিলে কিছু টাকা পয়সা দাও, চাঁদা তুলো যে ভালো স্ক্রিন এনে দিব। মুনিরা তোমার আম্মু ক্লাস করতেছে আমার সাথে অন কি? ক্লাস আর কত টাইম হবে? এখনো তো অনেক টপিক পড়ানো বাকি, তোমরা যতক্ষণ বলবে এতক্ষণ হবে। আমি তো ওয়ান শট নিব, জাস্ট রাস্তার ব্যাংকিং করাবো। ম্যাথ করাতে বলছো, ম্যাথ করাচ্ছিলাম আর কি। আচ্ছা, এটা হলে এখন জাস্ট রাস্তার ব্যাংকিংটা পড়াই দিয়ে ক্লাস শেষ করে দিব। রাস্তার ব্যাংকিং করাই দিয়ে আমি ক্লাসটা শেষ করে দিব। এত বারবার কমেন্ট চেক না দিলে ভালো হয়, সাইফুল ইসলাম বলতেছে। ঠিক কথা বলছে, কমেন্ট চেক করতে গেলে ক্লাস লেন্দি হয়ে যায়, ঠিক না? এক্স্যাক্টলি। এখন আমরা পড়ব, আচ্ছা সংঘর্ষের ব্যাপারটা, সংঘর্ষের ব্যাপারে যেগুলো আসে সেখানের ক্ষেত্রেও তোমার থেকে বেগ জিজ্ঞেস করতে পারে। সংঘর্ষের ক্ষেত্রে বেগ, তো বেগের কিছু সমীকরণ আছে যেগুলো মুখস্থ সূত্র। তুমি প্রমাণ দেখতে চাইলে তো পুরো একটা বেসিক ক্লাস লাগবে। মুখস্থ সূত্র আমার পিডিএফ এর মধ্যে আছে, আমি আবারও পিডিএফটা ওই গতবারের মতোই দিয়ে দিব। পিডিএফ এর মধ্যে আমি একটা সংঘর্ষের চার্ট বানায় রাখছি, সেই চার্টটা পড়বা। এখন রাস্তার ব্যাংকিং, কেন্দ্রমুখী বল, সুতার টান, যুক্ত বস্তুর ত্বরণ, জড়তার ভ্রামক, রকেট সম্পর্কিত আজকে পড়ানো সম্ভব না, এগুলো পড়ানো সম্ভব না। এই যুক্ত বস্তুর ত্বরণটা আমি আমার নিউটনীয় বলবিদ্যার কোনো একটা লেকচারে মনে হয় 7 বা 8-এ পড়াইছিলাম, তোমরা খুঁজে সেখান থেকে দেখে নিবা। জড়তার ভ্রামক আর রকেট সম্পর্কিত সিকিউ হয়ই না, মানে হয়ই নাই, বোর্ডে হয় নাই, কলেজেও দিবে না, সাধারণত দিবে না। তো রকেট সম্পর্কিত আপাতত স্কিপ করতে পারো, আপাতত বলতেছি, যে কোনো একটা কলেজে দিয়েও দিতে পারে, তখন আবার আমাকে গালি দিবা যে ভাইয়া বলছে সেজন্য পড়ি নাই, কিন্তু আমাদের কলেজে দিয়ে দিছে। বাংলাদেশে কয় হাজার কলেজ আছে, আমি কোন কলেজে দিয়ে দিবে আমি কেমনে গেস করব? কিন্তু রাস্তার ব্যাংকিং, এই যে রাস্তার ব্যাংকিং, এটা মাস লাগবে। রাস্তার ব্যাংকিংটা একটু পড়াই দিই, আজকে ছুটি দিয়ে দিব। দেখো রাস্তার ব্যাংকিং টপিকটা আমি তোমাকে বুঝাবো খুব শর্টকাটে, তাড়াতাড়ি করে। কিরকম? মনে করো তুমি কোনো একটা রাস্তায় এভাবে বাঁক নিতে যাচ্ছ, দেখিও মোটরসাইকেল রেস হয় যে, ওরা যখন ঘুরে
তখন ওরা পাটাকে এমনভাবে করে দেয় যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট। ওরা যদি সোজা এরকম বাইককে ঘুরাইতে যায়, ওরা উল্টাই পড়ে যাবে। সোজা এভাবে বাইক ঘুরাতে গেলে উল্টাই পড়ে যাবে। সোজা মনে করো এরকম, এটা একটা বাইক যাচ্ছে, ওরা এই গোল চত্বরটা ঘুরবে, এদিকে একটা গোল চত্বর ঘুরবে, ওরা অ্যাঙ্গেল হয়ে যায় এরকম। যদি অ্যাঙ্গেল না হয়তো কি হতে জানো? অ্যাঙ্গেল না হলে ওরা যদি সোজা যেতে চাইতো, ওরা এভাবে উল্টাই পড়ে যেত, এভাবে উল্টাই পড়ে যেত। তো সেজন্য রাস্তায় ব্যাংকিং করা হয়। যেখানে যেখানে মোড় আছে, মানে বড় বাঁক ঘুরতে হবে, দেখবা ডান পাশে উঁচু করে দিছে। কোন পাশে? ডান পাশে। ডান পাশে উঁচু করে দেয়, সবসময় ডান পাশে উঁচু করে দেয়। এবং আমি যদি এটাকে ধরি রাস্তা, এটা যদি রাস্তা ধরি, এ কিছুটা উঁচু করে দেয় রাস্তাটা, এবং এটার উপর বাসটা থাকে মনে করো, এটার উপর কি থাকে? এই যে এটা একটা বাস, এই বাসটা থাকে। এই বাসটা ভূমি থেকে কিছুটা উচ্চতায় থাকে, এবং সেই উচ্চতাটাকে আমি এস দ্বারা প্রকাশ করতেছি। এবং এটা হচ্ছে রাস্তার প্রস্থ। এটা কি? রাস্তার প্রস্থ, যেটাকে আমি তোমাকে এক্স দ্বারা প্রকাশ করতেছি। এক্স রাস্তার প্রস্থ, রাস্তার প্রস্থ, রাস্তার প্রস্থ এক্স। তারপর রাস্তার উচ্চতা এইচ, রাস্তার উচ্চতা এইচ। তোমাকে এই কোণটা দিয়ে দিবে, ভূমি হতে কত কোণে উপরে আছে, কত কোণ, মানে কোণ দিয়ে দিবে, কোণের মান দিয়ে দিবে, থিটা দিয়ে দিবে। তোমাকে হয় রাস্তার প্রস্থ দিয়ে দিবে, অথবা রাস্তার উচ্চতা দিয়ে দিবে। তোমাকে জিজ্ঞেস করবে কোণ কত, দুটোটা দিয়ে দিয়ে কোণ কত জিজ্ঞেস করতে পারে। অথবা তোমাকে শুধু চড়া দিয়ে দিয়ে বলতে পারে রাস্তাটা ভূমি হতে কত উঁচুতে আছে, ভূমি হতে কত উঁচুতে আছে। তুমি শুধু জাস্ট একটা সূত্র ইউজ করবা, সাইন থিটা। সাইন থিটা সমান, এটা যদি থিটা হয় লবণ অতি এইচ বাই এক্স। সাইন থিটা সমান কি? এইচ বাই এক্স। এই সূত্র ইউজ করে তুমি কি বের করে ফেলতে পারবা? ব্যাংকিং কোণের মান। এটা কিসের মান? ব্যাংকিং কোণ। সরি, কোণ লিখছি না, এটা ব্যাংকিং কোণ। কি কোণ? তোমাকে ব্যাংকিং কোণ যদি বের করতে বলে, তুমি কি করবা? রাস্তার যে প্রস্থ দেয়া থাকবে প্রশ্নের মধ্যে, সেটা আসলে অতিভুজ। যে প্রশ্নটা দেয়া থাকবে সেটা কি? অতিভুজ। এটা চিরচরিত নিয়ম। রাস্তার প্রস্থটা কি? অতিভুজ। প্রমাণ দেখানো সম্ভব না। রাস্তার প্রস্থ অতিভুজ, উচ্চতাটা দেখতেছো, প্রস্থ বা রাস্তা কতটুকু চওড়া, যাই বলবে সেটা কি? অতিভুজ। আচ্ছা, আরেকটা সূত্র আছে। আরেকটা সূত্র হচ্ছে, তুমি যে বাঁক নিবা, তুমি যে বাঁক নিবা সর্বোচ্চ কত বেগ হইতে পারবে? তোমার বাঁকের বাঁক সর্বোচ্চ কত বেগ তুমি গেলে তোমার গাড়িটা ছিটকে পড়বে না? তোমার একটা নির্দিষ্ট মানের বেগ থাকতে হবে। এবং বেগের মানটা দেখো, বেগের মান ভি, ভি এর মানটা রুট ওভার মিউ আর জি এর, মিউ আর জি এর সমান হইতে হবে অথবা ছোট হইতে হবে। বেগের মান, তুমি যে গাড়ি চালাচ্ছ, বেশি স্পিডে হলে উল্টাই পড়ে যাবা, বেশি স্পিডে হলে এদিকে উল্টাই পড়ে যাবা, তুমি গাড়ি উল্টাই পড়ে যাবা। তো উল্টা যেহেতু পড়ে না যেতে হয়, উল্টাই পড়ে না যাওয়ার জন্য তোমার বেগটা রুট ওভার মিউ আর জি এর সমান হইতে পারবে অথবা ছোট হইতে হবে। সর্বোচ্চ কতটুকু হইতে পারবে? সমান। সমান হইলেও সে পড়বে না, সমানের থেকে 0.1ও বেশি হইলে সে পড়ে যাবে, গাড়িটা উল্টাই পড়ে যাবে বা ছিটকে যাবে। সমান হইতে পারবে সর্বোচ্চ, অথবা সমান থেকে কম। সমান থেকে কম। সর্বোচ্চ যখন জিজ্ঞেস করবে, তুমি ভি সমান রুট ওভার মিউ আর জি দিয়ে বের করে ফেলবা। যখন বলবে সর্বোচ্চ কত বেগ হইলে গাড়িটা ছিটকে পড়বে না, একটা বাঁকে বাঁক নেওয়ার সময়, একটা রাস্তায় বাঁক নেওয়ার সময় মানে ঘোরানোর সময় সর্বোচ্চ কত বেগ হইলে গাড়িটা ছিটকে পড়বে না। এখানে মিউ কি? মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক। আর কি? বাঁকের ব্যাসার্ধ। এগুলো দেয়া থাকবে সব, বাঁকের ব্যাসার্ধ। জি কি? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি মারবো, ধরে ধরে মারবো, যাকে পাবো মারবো, এমনি এমনি মারবো। অভিকর্ষজ ত্বরণ। রুট ওভার মিউ আর জি, কত বেগে বলবে, সর্বোচ্চ কত বেগে গেলে এটা ছিটকে পড়বে না, তখন ভি সমান রুট ওভার মিউ আর জি বের করবা। তোমাকে যদি এরকম জিজ্ঞেস করে আর কি প্রশ্নে। আরেকটা আছে, আরেকটা হচ্ছে ট্যান থিটা সমান ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। ভি কি?
বি কি গাড়ির বেগ, আর কি আর কি বাকের ব্যাসার্ধ, জি কি অভিকর্ষ ত্বরণ, টিটা কি ব্যাংকিং কোণ, টিটা কি ব্যাংকিং কোণ। যে কোনো একটা দিয়ে দিবে অন্যটা জিজ্ঞেস করবে, যে কোনো একটা দিয়ে দিবে অন্যটা জিজ্ঞেস করবে। এখান থেকে আমরা কি সূত্র পাচ্ছি দেখো, ভি এর মান পাচ্ছি √tan থিটা আর জি। এখন বলতেছো ভাই একটু আগে মনে হয় মিউ আর জি বলছেন। আচ্ছা আমি মিউ সমান শুরুতে tan থিটা পড়াইছি, এটা কি মনে আছে? বা মিউ সমান আমি পড়াইছি tan ল্যামডা, এটা কি মনে আছে? এই টপিকটা মনে আছে? মনে আছে কিনা বলো। তাওহিদা মাইর খেতে যাচ্ছে শুধু শুধু। তাওহিদা কালকে আমার ফিজিক্স অফলাইন ব্যাচের দুপুর 2টা থেকে 3টা তাপগতিবিদ্যা ধরছি, একটা ক্লাস গেছে মাত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় ক্লাস, এবং চলতরিতের পরীক্ষা নিয়েছিলাম, সেটার খাতা দিব। তাওহিদা তুমি মাস্ট আসবা ক্লাসে, ঠিক আছে? তাওহিদা মাস্ট আসবা। তাহলে এখানের জায়গায় মিউ লিখলে এই যে এটাই তো, এই সূত্রটাই তো, মিউ আর জি বা tan থিটা আর জি, যেটাই বলো একই কথা। আচ্ছা তাহলে ব্যাংকিং কোণ রিলেটেড সব টপিক আমাদের ক্লিয়ার, ব্যাংকিং কোণ রিলেটেড সব টপিক আমাদের কি ক্লিয়ার। ওকে আচ্ছা ওকে 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 একটা ম্যাথ দেখাই দিই, হ্যাঁ একটা ম্যাথ দেখাই দিই, ব্যাংকিং কোণের একটা ম্যাথ দেখাই দিই, একটা ম্যাথ দেখে আজকের ক্লাস শেষ করে দিচ্ছি, আমি আর কন্টিনিউ করতেছি না। একে তো বাংলাদেশ হারছে, দ্বিতীয়ত আমার গলাও ব্যথা করতেছে, গলা ব্যথা বলতে আমার কাশি হয়েছে। এই পিডিএফটা দিয়ে দিব, এই পিডিএফের সবগুলাই তোমরা বুঝবা, সবগুলাই তোমরা বুঝতে পারবা। দেখো একটি আনুভূমিক রাস্তার বাঁকের ব্যাসার্ধ 80 মিটার, যদি রাস্তা ও চাকার ঘর্ষণ গুণাঙ্ক 0.3 হয়, তবে গাড়ির সর্বোচ্চ বেগ কত হলে গাড়িটি পিছলে যাবে না? সর্বোচ্চ কতটুকু হইতে পারবে? ভি সমান √মিউ আর জি। মিউ এর মান দেওয়া আছে কত 0.3, আর এর মান দেওয়া আছে মিটারে 80 মিটার, জি এর মান দেওয়া আছে 9.8, সেখান থেকে বেগের মান কত পাইছি 15.34 মিটার পার সেকেন্ড। 15.34 মিটার পার সেকেন্ড আনসার। কিভাবে? গাড়ির সর্বোচ্চ বেগ কত হলে সেটা পিছলে পড়বে না, এতক্ষণ ধরে তো সেটাই বোঝাচ্ছিলাম। 15.34 মিটার পার সেকেন্ড, 15.34 মিটার পার সেকেন্ড। 15.35 হইলেও পড়ে যাবে, 15.36 হইলেও পড়ে যাবে, মানে 0.1 বাড়লেও পড়ে যাবে, সেটা আমি ধরে নিচ্ছি, সেভাবেই মানগুলো বের করা হয়েছে, মানে জাস্ট বোঝার জন্য বলতেছি। এখান থেকে 15.34 থেকে বেশি হইলেই পড়ে যাবে। ওকে দেখো তোমাদের সামনে চেপে ধরে আমি কি করতেছি, দেখো দেখো যারা উল্টাপাল্টা কমেন্ট করে ওদের শাস্তি কিরকম হওয়া উচিত, দেখো ব্লক করে দিই, কেমন ব্লকই করে দিলাম, তোমাদের সামনে করলাম। রুইয়াম কি জানি নাম। আচ্ছা ওকে আচ্ছা একটু টর্কটা বুঝাই দিই, দেখো একটু টর্ক বুঝাই। দেখো এতক্ষণ ধরে সবগুলা আমরা কি বের করতেছিলাম, আমি জাস্ট একটু সূত্রগুলা অ্যাপ্লাই করবে, একটু শুনো। রৈখিক বলবিদ্যা এতক্ষণ ধরে পড়তেছিলাম, এবার একটু তোমাকে বলি কৌণিক বলবিদ্যা। হ্যাঁ, কৌণিক বলবিদ্যা আর রৈখিক বলবিদ্যার মধ্যে কোনো ডিফারেন্স নাই, সূত্র সব একই, জাস্ট একটু এটা মনে করো পৃথিবীর বাসিন্দা, ওগুলো হচ্ছে মঙ্গল গ্রহের, এগুলো পৃথিবীর, এগুলো মঙ্গল গ্রহের। আচ্ছা দেখো, আচ্ছা দেখো একটু দেখো, কৌণিক বলবিদ্যার আর রৈখিক বলবিদ্যার কোনো ডিফারেন্স নাই, তুমি কিভাবে করবে আমি বলতেছি। তোমাকে রৈখিক বলবিদ্যায় যেটা ভর বলবে, যেটা ভর বলবে কৌণিক বলবিদ্যায় সেটা হচ্ছে জড়তার ভ্রামক আই। এটা মনে রাখবা, জাস্ট সূত্র কিভাবে আমি শিখাচ্ছি ভালো মতো মনে রাখবা।
তোমাকে রৈখিক বলবিদ্যায় যেটা বলবে বেগ, রৈখিক বেগ ভি, সেটা কৌণিক বলবিদ্যায় হবে ওমেগা। যেটা এখানে ত্বরণ, রৈখিক ত্বরণ এ, সেটা কৌণিক বলবিদ্যায় হবে আলফা। যেটা রৈখিক বল এফ, সেটা কৌণিক বলবিদ্যায় হবে টর্ক, টাও। যেটা রৈখিক সরণ এস, সেটা কৌণিক বলবিদ্যায় হবে থিটা। সেম জিনিস, এটা হচ্ছে রৈখিক ভর, এটা বলতে পারো কৌণিক ভর, এক কথায় জড়তার ভ্রামককে বলতে পারো। রৈখিক বেগ, কৌণিক বেগ, রৈখিক ত্বরণ, কৌণিক ত্বরণ, রৈখিক বল, কৌণিক বল, রৈখিক সরণ, কৌণিক সরণ। আরেকটা আছে, আরেকটা কি জিনিস আপাতত মনে পড়তেছে না, এই এতটুকু পর্যন্ত মনে রাখলেই হচ্ছে। আচ্ছা, রৈখিক গতিশক্তি, রৈখিক গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, তাহলে রৈখিক কৌণিক গতিশক্তি কি হবে? তোমাকে যদি কৌণিক গতিশক্তি জিজ্ঞেস করে, হাফ এম এর জায়গায় কি লিখবো? আই। আই ভি এর জায়গায় কি লিখবো? ওমেগা। এটা কি রৈখিক গতিশক্তি, এটা কি কৌণিক গতিশক্তি। তোমাকে জিজ্ঞেস করলাম, আমি বললাম এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে কৌণিক গতিশক্তি ক্ষেত্রে কিরকম হবে? এফ এর জায়গায় কি লিখবো? টাও, টাও। এম এর জায়গায় কি লিখবো? আই। এর জায়গায় কি লিখবো? আলফা। সূত্র মুখস্থ করা লাগে? তোমার এগুলো সব মুখস্থ না আগে থেকে? তুমি জাস্ট সেখানে কি বসাবা? এম দেখলে আই বসাই দিবা, বি দেখলে ওমেগা বসাই দিবা, এ আলফা, এফ টাও, এস থিটা, হাফ এম বি স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার, এফ ইজ ইকুয়াল টু এম এ, টাও ইজ ইকুয়াল টু আই আলফা। ক্লিয়ার? আর জড়তার ভ্রামক বের করা শিখতে হবে তোমার। দেখো, এক চার্টে তোমাকে অনেকগুলো কনসেপ্ট বুঝাই ফেলছি বলতে গেলে। তোমাকে এই যে আই এর মান বের করবা এম আর স্কোয়ার দিয়ে, এম আর স্কোয়ার দিয়ে। এরপর তোমাকে যদি ওমেগা বের করতে বলে, তুমি এটা মাথায় রাখবা, ওমেগা বের করতে বললে তুমি 2 পাই এফ মানে ফ্রিকোয়েন্সি লিখতে পারো, অথবা 2 পাই ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে পর্যায়কাল, অথবা যতবার ঘুরবে বা যতবার যাচ্ছে বলবে যে সময়ের মধ্যে, সেটা দিয়ে ভাগ দিবা। আমার এখন কথাগুলো হয়তো বুঝতেছো না, তুমি পরীক্ষা, এই যে আমি এখন তোমাকে পিডিএফ দিব না, পিডিএফ এর মধ্যে বুঝবা যতবার ঘুরবে বলবে যত সময়ে, যতবার ঘুরবে বলবে যত সময়ে। আর এটা হচ্ছে পর্যায়কাল, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ওমেগা। আচ্ছা, ভি সমান ওমেগা আর, আরেকটা হচ্ছে ভি সমান ওমেগা আর, আরেকটা হচ্ছে কৌণিক কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের মান হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখন ভি এর জায়গায় ওমেগা আর যদি বসায়, এম ওমেগা স্কোয়ার আর। জাস্ট এই সূত্রগুলাই তোমার দরকার। এবং যখন একটা বস্তুকে এভাবে এখানে রেখে ঘুরাইতে থাকা হয়, ঘুরাইতে থাকে, তখন যে সুতার টান, কি বলতেছি, যে সুতার টান, সেটার মানও এটা, সুতার টান এম ওমেগা স্কোয়ার আর, এই সুতার টানও এটা। যখন একটা বস্তুকে এভাবে ঘুরাচ্ছি, রশি বস্তুটাকে টানতেছে, বস্তুও রশিটাকে টানতেছে, যে টান টান ফিলটা হচ্ছে, সেটাও কি এম ওমেগা স্কোয়ার আর বা কেন্দ্রমুখী বলের সূত্র। এই সূত্রগুলা যদি তোমার জানা থাকে, এই সূত্রগুলো যদি তোমার ক্লিয়ার থাকে, আর আমি যে পিডিএফটা দিব, ওই পিডিএফ এর প্রশ্নের সবগুলো সলভ করবা, সলভ দেয়া আছে, ওই পিডিএফ এর প্রশ্নগুলো সলভ করলে তোমার ফাইনাল পরীক্ষায় 7 নাম্বার নিশ্চিত। গ তুমি পারবাই, গ তুমি পারবাই। লাস্ট একটা কথা বলে শেষ করতেছি, তোমাকে যদি কোনো সময় উদ্দীপকে বা প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করে সংঘর্ষ, সংঘর্ষ স্থিতিস্থাপক নাকি নাকি অস্থিতিস্থাপক, এরকম মন্তব্য করতে বলবে, তুমি দেখবা একটা আদিবেগ দেওয়া থাকবে, একটা আদিবেগ দেওয়া থাকবে, সেখান থেকে প্রথমে গতিশক্তি বের করবা, আদি গতিশক্তি। এরপর তুমি একটা নিজে থেকে শেষ বেগ বের করবা, ওখানে অটোমেটিক প্রশ্নটা তুমি বুঝবা, সব বুঝবা, সেখান থেকে শেষ গতিশক্তি বের করবা।
যদি দেখো আদি গতিশক্তি সমান শেষ গতিশক্তি আসছে, তখন তুমি সেখানে কমেন্ট করবা। কি করবা? কমেন্ট করবা স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি দেখো কি, যদি তুমি দেখো আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি সমান আসে নাই, তখন লিখবা অস্থিতিস্থাপক। মানে যে সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ, যেটাতে গতিশক্তি সংরক্ষিত থাকে না সেটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। ক্লিয়ার? ক্লিয়ার? কপিকল থেকে আমি আশা করতেছি কলেজে পরীক্ষা দিবে না, কলেজ পরীক্ষায় নাও দিতে পারে, আর দিলে যে কোনো একটা কলেজে দিয়ে দিবে, হয়তো ফুজডার ক্যাডেট কলেজে দিয়ে দিতে পারে, বলা যায় না কোথায় দেয়। আপাতত ধরে নিচ্ছি যেহেতু পুরো চ্যাপ্টার তোমাদের ক্লিয়ার না, কপিকলের কনসেপ্টটা খুবই ইজি। আমার নিউটনীয় বলবিদ্যার ফ্রি লেকচারে যে কোনো একটা ক্লাসে হয়তো কপিকলের কনসেপ্টটা আমি বুঝাইছিলাম। আজকের ক্লাস আর লেন্দি করতেছি না আমি। রকেটের ম্যাথও আমি আমার ওই ফ্রি ক্লাসের মধ্যে করাইছি। লেকচার 11 নিউটনীয় বলবিদ্যা, এই যে আমার এখন যে ক্লাসটা চলতেছে এখানে যাচাই ক্লাস লিঙ্কের একটা লিঙ্ক আছে না, ওই লিঙ্কে ক্লিক করবা। ক্লিক করে রকেটের ম্যাথগুলো যদি বুঝতে চাও লেকচার 11-এ ঢুকে যাবা। লেকচার 11টা 10-এ 2-এ দেখে ফেলবা, সেখান থেকে রকেটের অনেকগুলো ম্যাথ করাইছি সেটা দেখে ফেলবা। আর লেকচার 9 বা 7 মনে হয় আমি কপি কলারটা বুঝাইছিলাম। ওকে, আজকের ক্লাস এতটুকুই। ক্লাস বুঝছো কিনা, নেক্সট আর কোনো ক্লাস লাগবে কিনা কমেন্ট করে জানাও। ক্লাস বুঝছো কিনা কমেন্ট করো, মোটিভেশন নি, একটু মোটিভেশন নি। একুশ ব্যাচ সংঘর্ষ দেখিও না, তোমাদের সংঘর্ষ টপিকটা নাই। 21 ব্যাচ তুমি এই টপিকটা দেখিওই না, 21 ব্যাচের এই টপিকটা নাই। 21 ব্যাচ আমি এতক্ষণ যা বলেছি একটু দেখলেই চলবে। 21 ব্যাচের রকেটের টপিকও নাই। 21 ব্যাচের যুক্ত বস্তুর ত্বরণ কনসেপ্টটাও নাই বলতে পারো, মানে দিবে না আমার মনে হচ্ছে আর কি, দিলেও দিয়ে দিতে পারে। আমি বলি ফ্রি ক্লাস যেগুলো নিছিলাম সেখানে নিউটনীয় বলবিদ্যার লেকচার 11 দেখবা। যাদের রকেটের সমস্যা বলতে যাদের রকেটের ম্যাথের সমস্যা, তোমরা লেকচার 11 দেখবা, নিউটনীয় বলবিদ্যার লেকচার 11টা দেখে নিবা। দাও আরো লিখো, মোটিভেশন ভালো লাগে। একটা মোটিভেশন দিব নাকি? নেক্সট ওয়ান শট কবে তোমরাই বলো, আমি চেষ্টা করবো। এক একজনের পরীক্ষা এক এক টাইমে শুরু, দেখা যাক না। নেক্সট, আচ্ছা নেক্সট কোন চ্যাপ্টারটা নিব একটু কমেন্ট করো তো দেখি। একজন বলছে কাজ শক্তি ক্ষমতা। লাইভ থেকেই কমেন্টটা নিয়ে ফেলি, এখন শেষ পর্যন্ত যারা আছে ওরাই আসলে সিরিয়াস। ওই সিরিয়াস স্টুডেন্টরা যে ক্লাসটা বলবে আমি সেটাই আগে দেব, ঠিক আছে না? যারা সিরিয়াস ওদের জন্যই কাজ করতে ভালো লাগবে। কাজ শক্তি ক্ষমতা অধ্যায় 6, অধ্যায় 5, অধ্যায় 8, কাজ শক্তি 1, কাজ শক্তি 2, মাঝখানে দেখি কোনোটা চ্যাপ্টার 6 1, চ্যাপ্টার 6 2, এই সাবিনা স্প্যাম তাহলে 5 আমি হয়তো রবিবারে নিতে পারি, অথবা আমি ডেট বলে দিব, কমেন্ট করে দিব। 5 সিলেক্টেড, 5 বেশি কমেন্ট পাইছি, 5-এর কমেন্ট বেশি পাইছি।
নেক্সট ক্লাসে কি আমি এখান থেকে খাওয়াই দিব, ধরো বাবু খাও, এভাবে খাওয়াই দিব, কি বলে মোবাইলের ভিতর বলে খাওয়ার ব্যবস্থা করতাম। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকবে। ক্লাস বুঝছো কিনা আমি যতটুক পারি আমার সাধ্য মতো এক ক্লাসে, তুমি এই জায়গায় দাঁড়াইলে বুঝতে পারতা, এক ক্লাসে পড়াইতে ইচ্ছা করবে অনেক, কিন্তু কোনটা রেখে কোনটা পড়াবো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তাও যতটুকু পড়াইলে তোমরা মোটামুটি এই চ্যাপ্টারটাতে পাস করতে পারবা ততটুকু আমি দেখাইছি, এবং আমার হাইয়েস্ট যতটুক বেসিক আমি দিতে পারবো মনে হয়েছে এক ক্লাসে তাই দেওয়ার চেষ্টা করছি। বাকিটা তোমরা নিতে পারছো কিনা সেটা তোমাদের উপর, নিতে না পারলে তোমরা আবার রিভিউ দেখবা, আর আমি যে পিডিএফটা দিব ওই পিডিএফের ম্যাথগুলো যদি সলভ করো তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। গান শুনাইতাম, লুকা লুকায় পিছে থেকে গাইব। গান শোনাইতে গেলেও অনেক ঝামেলা আছে, মনে করো আমি, আচ্ছা আল্লাহ হাফিজ বলে দিছে, তাইলে আর গান টান শোনানোর দরকার নেই। ওকে ইনশাল্লাহ, দেখি নেক্সট ক্লাসে বলবো গানের কাহিনী, আসলে বলবো গানের কাহিনী কি হয়। আচ্ছা আমি তো বাচ্চা, তোমরা আমাকে খাওয়া, ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকবা।